কালো জাদুতে আক্রান্ত আমার পুরোটা পরিবার। 8 বছর ধরে আমাদের ঘাড়ে এই যন্ত্রণা চেপে বসে আছে। কত তান্ত্রিক, কবিরাজ, দরবেশের কাছে যে গিয়েছি, কত দরজায় মাথা ঠুকেছি, কেউ কোনো সুরাহা করতে পারল না। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রায় 1000-এর ওপর কবিরাজের কাছে ছুটেছি আমি, কিন্তু সেই অভিশাপ কিছুতেই আমাদের পিছু ছাড়েনি। 2017 সালের সেই ভয়ঙ্কর সময়টা মনে আছে, যখন মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছিল। লাখ লাখ মানুষ প্রাণের ভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। এই প্রেক্ষাপটটি মনে রাখুন, সামনে বুঝতে সুবিধে হবে। 2018 সালে, মানে সেই ঘটনার পর আমি ব্যবসার কাজে কক্সবাজারে পা রাখি। তখনই পরিচয় হয় ইব্রাহিমের সাথে। দিনকে দিন বন্ধুত্ব জমে উঠল, আর একসময় তাকে আমার পরিবারের এই কালো অধ্যায়ের ঘটনাটি শোনালাম। ব্ল্যাক ম্যাজিকের কুপ্রভাবে আমরা কতটা বিপর্যস্ত সেটাই জানালাম তাকে। কয়েক সপ্তাহ পর একদিন ইব্রাহিম আমাকে ডেকে বলল, দেখ ভাই, আমার বোনের স্বামীও একসময় এমন কালো জাদুতে আক্রান্ত হয়েছিল। এক নারীর ব্ল্যাক ম্যাজিক ছিল সেটা, যাতে দুলাভাই ওই নারীর প্রেমে পড়ে যায় আর আমার বোনকে ছেড়ে দেয়। সংসারটা প্রায় ভেঙে গিয়েছিল। ইব্রাহিম আরো বলল, অনেক জায়গায় গেলাম, অনেক তাবিজ কবজও করালাম, তবুও কিছুই হলো না। দিন কয়েক বাদে শুনলাম এক হুজুরের কথা, নাম আয়ুব হুজুর। লোকমুখে শুনলাম ওনার হাতে নাকি মায়া আছে। সে এমন মায়া যে একবার যা ধরেন সেটার সুরাহা নাকি না করে ছাড়েন না। গেলাম ছুটে সেখানেও। ওপরওয়ালার ইচ্ছেতে আমার বোনের সংসারে এরপর আবার শান্তি ফিরেছে। ইব্রাহিমের মুখে এসব শুনে হুজুরের উপর কিছুটা ভক্তি এলো। যদিও এতদিনে অনেক হোঁচট খেয়েছি, ভাবলাম আরেকবার চেষ্টা করে দেখি না। যদি কিছু না হয় তবে ক্ষতি কি? তাও শেষবারের মতো একটা চেষ্টা তো করতেই পারি। তাই ঠিক করলাম এবার আয়ুব হুজুরের শরণাপন্নই হব। দেখি যদি সত্যি কপাল ফেরে। তারিখটা ঠিকঠাক মনে নেই, তবে শীতের শুরুটা যে ছিল সেটা পরিষ্কার মনে আছে। সেদিন গা হিম করা ঠান্ডা বাতাস, সঙ্গে কুয়াশা। শরীরে একটা মোটা শাল চাপিয়ে, গলায় মাফলার পেঁচিয়ে আর কানে হেডফোন গুজে বেরিয়ে পড়লাম। কলাতলিতে এসে দেখি ইব্রাহিমও ঠিক হাজির হয়ে গেছে। এখান থেকেই রওনা দিলাম আয়ুব হুজুরের বাড়ির দিকে। কলাতলি থেকে মরিচ্চা বাজার অবধি প্রথম সিএনজিটা নিলাম। মরিচ্চা বাজারে নেমে আরেকটা সিএনজি বদলে এবার কোট বাজারের পথে উখিয়ার দিকে চললাম। সেখান থেকে উখিয়ায় পৌঁছেই আবার একবার সিএনজি বদলে বালুখালী রওনা দিলাম। শেষমেশ বালুখালী থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে। এই যে বারবার গাড়ি বদল করছি, তাতে শরীর আরো বেশি ঠান্ডায় জমে যাচ্ছে। পুরো রাস্তাটা কুয়াশার চাদরে মোড়া ছিল, চারপাশ ধোঁয়াটে। রাস্তার ওপার কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। গাড়ির হেডলাইটের আলোটা কুয়াশার মধ্যে ঢুকে এমন ম্লান হয়ে যাচ্ছে যেন জোনাকি পোকার মিটিমিটি আলো। ঠান্ডাটা আমার শির দ্বারা দিয়ে হিম স্রোতের মতো বইছে। হাত পা একেবারে জমে কাঠ। একটা কথা মগজে এলো, এই শীতের কুয়াশার মতোই আমাদের জীবন। কখনো সব স্পষ্ট, আবার কখনো সামনে কিছুই দেখা যায় না। সবকিছুই অস্পষ্ট আর অনিশ্চিত। কিছুক্ষণ ভালো করে দেখলেই কুয়াশার ফাঁক গলে একটা আলো ফুটে ওঠে, আবার মুহূর্তেই সব ঢেকে যায়। মনে হলো হয়তো আমাদের জীবনেও একটা ফাঁক দিয়ে মুক্তির আলো আসবে, যদি ভাগ্য ভালো থাকে আর কি। কি কাব্য জুড়ে দিচ্ছি গল্পে? মূল ঘটনায় ফেরত যাই বরং। ঘণ্টাখানেকের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম রোহিঙ্গা ক্যাম্পে। ইব্রাহিম আমাকে নিয়ে আরো মিনিট 10 হেঁটে একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে নামলো। হালকা গলায় এসে ডেকে উঠল,
আয়ুব হুজুর আছেন নাকি বাড়িতে? প্রথম ডাকেই বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মানুষ, মুখে পাতলা দাড়ি, পরনে সাদা শার্ট আর লুঙ্গি, ছোট ছোট চুল আর গায়ের রঙে হালকা কালচে আভা। উনি আমাদেরকে দেখেই প্রথমে সালাম দিলেন, তারপর নিজের বসার ঘরে আমন্ত্রণ করলেন। আমি জুতো খুলে ভেতরে ঢুকে পড়লাম। সত্যি বলতে ওনার চেহারা দেখে আমার খুব একটা শ্রদ্ধা জাগলো না। মনে হলো না তিনি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী। তবু যখন এসেছি দেখা করেই যাই না। ইব্রাহিমকে নিয়ে আয়ুব হুজুর দেখলাম বেশ গল্প জমিয়েছে। ইব্রাহিমের বোনকে করা চিকিৎসা নিয়ে কি সব আলাপ চালিয়েই যাচ্ছিলেন। আমি দর্শকের মতো নাট্যসভায় বসে আছি। কিছু সময় বাদে ইব্রাহিম বলল, বুঝলেন, আমার এই বন্ধুটা বহু বছর ধরে কালো জাদুর চিকিৎসা নিতে দৌড়চ্ছে। আমার প্রসঙ্গ আসতেই আমি একটু নড়ে চড়ে বসলাম। মেরুদণ্ড শক্ত করে বসে মনোযোগ দিলাম এতক্ষণ পর। ইব্রাহিম আবার বলল, তা হুজুর একটা আসন বসে ফেলুন দেখি। হাজিরায় দেখুন না বন্ধুর বাড়িতে আসলে হচ্ছেটা কি। হুজুর ইব্রাহিমের কথা শুনে আমার দিকে তাকালো, এরপর পকেট থেকে একটা বিড়ি নিয়ে ফুঁকতে শুরু করলেন। এই যুগে আকিজ বিড়ি যারা খায় তাদেরকে কেমন যেন আমার হাসির পাত্র মনে হয়। তার উপর হুজুর মানুষ বিড়ি খায়, ব্যাপারটা ভাবতেই কেমন এক সন্দেহযুক্ত অনুভূতি এলো। আদৌ কি ইনি কাজ জানেন? ইব্রাহিমের কথা শুনে সত্যিই তো মনে হচ্ছিল। কথাগুলো মনে মনেই বললাম। তখনই আয়ু হুজুর বললেন, বুঝলেন রিয়াজ ভাই, অভ্যাস মানুষকে অন্যের কাছে হাসির পাত্র বানায়, নিজের কাছে কিন্তু আনন্দ উপভোগের বিষয়। তা বলুন দেখি, মসজিদে নামাজ পড়তে গেলে সিগারেট খেয়ে যান, কিংবা বেরিয়ে এসে কি সিগারেট ধরান? হয়তো ধরান, কিন্তু মসজিদে কি কখনো সিগারেট ধরিয়েছেন? হুজুরের কথাগুলো বজ্রপাতের মতো আমার অন্তরে এসে ধাক্কা দিল। উনি কি কোনোভাবে আমার মনের কথাগুলো বুঝে গেলেন? উত্তর দিতে হিমশিম খাচ্ছিলাম। তার আগে উনি বলে উঠলেন, সিগারেট চা যা খাওয়ার খেয়ে নিন, আমি আবার আসন বসালে ওসব খেতে পারবেন না কিন্তু। এই বলে উনি দেখলাম ভেতরের ঘরে প্রবেশ করলেন। আমি হতবাক হয়ে ইব্রাহিমের দিকে দৃষ্টি দিলাম। ইব্রাহিম মুচকি হেসে বলল, কি চমকে গেলি নাকি? মিনিট 10 পরে আয়ুব হুজুর ভেতর থেকে ডাকলেন। আমরা ভেতরের ঘরে ঢুকতেই দেখি উনি সাদা কাফনে মোড়া অবস্থায় জায়নামাজে বসে আছেন। আর চারিদিকে তাকিয়ে দেখলাম সামনে একটা বড় আয়না রাখা। আয়নার চারপাশে সাজানো আছে কিছু বুনো গাছগাছালি আর ফুলের পাপড়ি। মানে অদ্ভুত এক পরিবেশ তৈরি করা হয়েছে। আয়নার সামনে একটা পাত্রে চাল রাখা, আর তার পাশে বিভিন্ন আসবাবপত্র ছড়ানো। আর হ্যাঁ, একটা বড় হাড়ও ছিল সেখানে। কিসের হাড় তা ঠিক ঠাহর করতে পারলাম না, তবে মনে হচ্ছিল যেন বড় কোনো জন্তুরই হবে। আমি বেশ সাবধানে গুটিসুটি মেরে বসে পড়লাম আয়ুব হুজুরের ঠিক পেছনে। আমার সঙ্গে ইব্রাহিমও বসল। দুজনেই মনোযোগ দিলাম হুজুরের বাক্যে। কিছু সময় চুপ থেকে হুজুর বলতে লাগলেন, বড় সুখেই তো কাটিয়েছিলে দিয়েন। অভাব শব্দটার সাথে পরিচিত হয়েছ 2016 সালে। এলাকায় তোমার বাবার যে পরিমাণ সম্মান ছিল তা অন্যজন কোটি টাকা ছিটিয়ে দিলেও মনে হয় পেত না। তবে তোমার বাবার একটা বড় ভুল ছিল, তা হলো অহংকার। তোমার বাবাকে ভয় পেত এলাকার সবাই। যখন বাড়িতে তোমার বাবা আসতো তখন শুধু তোমাদের ঘরই না, পুরো বাড়ি ভয়ে চুপসে যেত। পুরো এলাকার ধনী ব্যক্তি তোমার বাবাই ছিলেন। কি এতটুকু কি ঠিক আছে? এরপর কি বলবো? আমি যেন কান ফাটা চিৎকার দিয়ে বললাম, সত্য মানে? এর উপরে আর সত্য থাকে কোথায়? ছোটবেলা থেকে বাবার কড়াকড়ি ছিল খুব। এক জায়গার জিনিস অন্য কোথাও রাখা তো দূর, ময়লার কণাটাও আমাদের হাতে সরাতে দেয়নি কখনো, কারণ হাত অপরিষ্কার হবে। সকালে ঘুম ভাঙলেই আমাদের নাস্তা তৈরি থাকা চাই। কোনোদিন যদি খিদের চোটে আমি ভুল করে কান্না করি, ব্যাস সেই দিন গোটা বাড়িতে কেলেঙ্কারি শুরু।
আম্মা ভয়ে ছুটে গিয়ে চাচির ঘরে লুকিয়ে পড়তেন। একবার, হ্যাঁ হ্যাঁ, একবার রাস্তা দিয়ে যাচ্ছি, বোধহয় স্কুলে যাচ্ছিলাম, এক ভিন গায়ের লোক মশকরা করতে গিয়ে ভুলে আমার গায়ে হাত দিয়ে বসলো। তখন আমি বেশ ছোট, গোলগাল ছিলাম। ভয়ে কান্না করে উঠতেই খবর বাড়িতে পৌঁছে গেল। কি করে বাবা যেন ঝড়ের বেগে এসে হাজির। তারপর যা হলো, সেই লোকের আর রক্ষে নেই। বাবার সে কি উদম কেলানি! শুধু বাড়ি না, গোটা পাড়ার লোকজন শুনে সেখানে চলে এলো। কেউ আটকাতেও এগোলো না। বাবাকে সবাই জানে, বাধা দিলে তাকেও নাজেহাল করবে। আমি বাবার রাগ দেখে নিজেই ভয় দৌড় লাগালাম। আর রাস্তায় 100-3 লোক দাঁড়িয়ে, মেলা হইচই। যাকে হুজুরের কথায় ফিরি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানানোর পর হুজুর আবার বললেন, 2016-র দিকে তোমার বাবা একটা ভুল করে বসেন। সেদিনের পর থেকে ধ্বংসের চেহারা দেখতে পান তিনি। বড় বড় যেসব ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, সব কিছু দিন দিন হাত ছাড়া হতে থাকে। তোমার বাবার যত পার্টনার কিংবা কাস্টমার ছিল, সব হারাতে থাকে। পরিবারে নেমে আসে অভাব শব্দটা। তবুও তোমার বাবা সেটা তোমাদের বুঝতে দেয়নি। ঠেলে ঠুলে আরো 2 বছর পার করলেন। এরপর পুরোপুরি ভেঙে পড়লেন। আগের সম্মান, আগের গর্জন সব দিন দিন শেষ হতে থাকে। আর তুমি বাধ্য হয়ে 2018 সালে চলে এলে ব্যবসায়। দিন দিন সাফল্যের দিকেই আগাচ্ছ, কিন্তু বাধার শেষ নেই, তাই তো? তোমার বাবার মতো তুমিও বারবার হাঁটু ভেঙে পড়ে যাচ্ছ। ঠিক বলেছি? কিছু বলার ভাষা পেলাম না। এত নিখুঁত তার স্পষ্ট বর্ণনা কিভাবে করলেন, আমার সেই ব্যাখ্যা জানা নেই। কক্সবাজারের এই ব্যবসা আমি জীবনেও কাউকে বলিনি। কোনোভাবে এসব কেউ ওনাকে বলবে তার কোনো সম্ভাবনাই নেই। শেষে এসে হুজুর বললেন, তোমার মায়ের এখন হাঁটু ব্যথা বেড়েছে। মাথা ব্যথা এত পরিমাণে হচ্ছে যে ওষুধের ফ্যাক্টরি এনে দিলেও কাজ হচ্ছে না। ডাক্তার দেখিয়েও কোনো রোগ বের হয় না। অথচ 12 মাস তিনি অসুস্থ থাকছেন। তোমার বাবাও একই সমস্যায়। এক কাজ করো, তোমার মাকে ফোন দাও তো, আর জিজ্ঞেস করো গত মাসে তিনি দরজার সামনে এক কালো মানুষ আকৃতির অবয়ব দেখেছিলেন কিনা, যা দেখতে বিশাল আকৃতির। আবার হ্যাঁ, এই মাসে জানলার বাহিরে একটা লোক দেখেছে কিনা, যিনি তোমার মাকে হাত ইশারা করে ডেকেছিলেন। এরপর জানলার গ্রিল ছেদ করে বাসায় ঢুকে পড়লেন। তোমার মায়ের দোয়া দরুদ পড়া শুনে আবার পালিয়ে গেল জানলা দিয়ে। হুজুরের কথাটা শুনে আমার বেশ অবাক লাগলো। সঙ্গে সঙ্গে হাতের ফোনটা তুলে নিলাম। মায়ের নাম্বারটা খুঁজে বের করে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর উপাস থেকে মায়ের গলাটা ভেসে এলো, হ্যালো রিয়াজ। আমি ধীর স্বরে আগে সালাম জানিয়ে জিজ্ঞেস করলাম সেই হুজুরের কথাগুলো। আম্মুও দেখলাম হুবহু বর্ণনা দিলেন। এবার গিয়ে হুজুরের প্রতি আমার ভক্তির ঘণ্টাটা মনে মনে বাজতে শুরু করলো। খানিকটা ইতস্তত করে ফের জিজ্ঞাসা করলাম, আয়ুব হুজুর, হ্যাঁ আমি এর পরিত্রাণ চাচ্ছি। আয়ুব হুজুর কিছুটা হাসলেন। হেসে আমারই দিকে দৃষ্টিকোণ করে বললেন, উপরওয়ালা যদি কবুল করে অবশ্যই তোমার মায়ের রোগ সেরে যাবে। কিন্তু তার আগে আমার হাজিরার হাদিয়াটা ফেলো তো দেখি। আমি হুজুরের হাদিয়া দিয়ে দিলাম তৎক্ষণাৎ। এরপর একে একে হুজুর আমার 14 গোষ্ঠীর নাম নিলেন। সেসব ওনার খাতায় লিখে আমায় বললেন, পরের বার তোমার মা বাবার ছবি প্রিন্ট করে এনো তো। রক্তের বাহির থেকে 3টা বান আর পরিবারের মধ্যকার 16টা বান কাটতে হবে। ওসব টোটকা জাদু কাটা আহামরি কোনো ব্যাপার নয়, কিন্তু বিশ্বাস রাখবে আল্লাহর ওপর। আল্লাহ যদি কবুল করেন আমার বিদ্যা প্রয়োগ করতে কোনো সমস্যা হবে না। এতক্ষণ ওনার সাথে আমার যে কথোপকথন হলো তা আমি এদিকের ভাষাতেই কিন্তু করেছিলাম, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি এইটা সবকিছুই চলিত ভাষায় লিখলাম। আয়ুব হুজুরের বাড়িতে সেদিন কেটে গেল সারাটা দিন।
সন্ধ্যের সূর্যাস্ত মুখ লুকাবার সময় ঘনিয়ে এলো। লালচে আভা ছড়িয়ে পড়ল পুরো রোহিঙ্গা ক্যাম্পের তুলিতে। বাসায় ফিরতে আজ ঢের দেরি হয়ে যাবে। পাহাড়ি আঁকা বাঁকা পথের জন্যই যত সময় ব্যয়। আমি যদি কোনো উচ্চ পদে থাকতাম তবে আগে এই পাহাড়ি রাস্তাগুলোর নাক সোজা করতাম। তা রাখি সেসব কথা। আসার পথে বর্ডার গার্ড চেকপোস্টে পথ আটকালেন বিজিবি। পরিচয় দিলাম, কি কাজে এসেছি তা জানতে উপড়ে পড়ল তারা। তো কিছু ভুজুং বাজুং একটা বলে কেটে পড়েছিলাম সেদিন। বাসায় এসে বেমালুম ঘষা মাজা দিয়ে গোসলটা সারলাম সবার আগে। সকাল আর সন্ধ্যায় শীতের আভা থাকলেও দুপুরের দিকটা ঘামে কুকুর ভিজেছিলাম। গোসল সেরে যেই না এলাম রুমে, খেয়াল করলাম আমার রুম থেকে কিছু একটা দৌড়ে গেল বারান্দায়। গামছা পরনে আমিও ছুটলাম বারান্দার দিকে। চোর ছাচর ভাবনাটা মনে হলো শুরুতে। রুমে মোবাইল মানিব্যাগ ঠিক আছে কিনা তা পরে দেখা যাবে, আগে গিয়ে চোর ধরি। বারান্দায় পৌঁছানোর পর দেখলাম পুরো শূন্য বারান্দাটা। চোর তো দূরের কথা, চোরের ছায়া পর্যন্ত নেই। অবাক হলাম। মনের মধ্যে এক ভয়ের আবরণ জাগ্রত হলো। কি ছিল? মানুষ তো না, তবে কি ভূত? মনের ভুল, বলল আরিয়ান। সে আমার বন্ধু মানুষ। রাতের খাবার সেরে নিচে গিয়েছিলাম সিগারেট ফুঁকতে। সেখানে আরিয়ানকে পেয়ে কথাগুলো বলে দিলাম, কিন্তু সে মনের ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। এত স্পষ্ট দেখেও এটিকে মনের ভুল বললে মনের কাছে এক প্রকার অপরাধী হয়ে যাব। কিন্তু আরিয়ানের যুক্তি জাল থেকে বাঁচতে আমিও স্বীকার করলাম, হ্যাঁ, মনেরই ভুল। ঠিকই বলেছিস, হ্যাঁ একদম ঠিক। 3 দিন পর আয়ুব হুজুর ডাকলেন আমাদের। ফুরফুরে মন নিয়ে সেদিন রওনা করেছি ইব্রাহিম সহ। মন ফুরফুরে তার কারণ আজ আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সুগন্ধা পয়েন্টের বিচ ম্যানেজমেন্টে একটা পদ দখলের ইচ্ছা ছিল তীব্র। বুদ্ধিশুদ্ধি বহু কাজে লাগালাম, কিন্তু হলো সব কাজের অকাজ। তবে গত সপ্তাহে ফটোগ্রাফার নিয়ে আলোচনা হয় বন্ধু মহলে। সেখানে একজন বলল, এক ক্যামেরা থেকে সর্বনিম্ন 500 টাকা পায় কোম্পানিরা। আমি হিসাব করলাম, এক ক্যামেরা থেকে মাসে পাবো 15,000। যদি 10টা ক্যামেরা আমি বিচ ম্যানেজমেন্টের অনুমতিতে নামিয়ে দেই তবে মাসে প্রতিদিন সংখ্যাটা দাঁড়ায় 5,000। আর মাসে আমি পাই 1,50,000 টাকা। এদিকে বহু সময় 10 ক্যামেরা থেকে প্রতিদিন 7-8 হাজারও আসবে। তবে বিচ থেকে মাসে 2 লাখ চোখ বন্ধ করে কামাই হচ্ছে। যেই না মাথায় এলো ক্যামেরা কেনা আর ফটোগ্রাফার প্রস্তুতি করার কাজে নেমে পড়ি। লাইসেন্স হাতে আসবে আজ, তবে কাল থেকে আয় শুরু। মেজাজটা ফুরফুরে থাকারই কথা। সূর্য তখন মাথার উপর থেকে আগুন ঝরাচ্ছে। একেবারে মধ্যাহ্ন। আমরা গিয়ে পৌঁছলাম আয়ুব হুজুরের বাড়িতে। বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর আমাদের ডাকলেন, নিজে বেরোলেন না। ঢুকতে উনি বললেন, কি রিয়াজ ভাই, ব্যবসার খুশি দেখছি বেশ চওড়া হয়েছে। কাল থেকে নতুন যাত্রা শুরু হবে, তাই তো? আমি তো একদম থ। এ কি করে সম্ভব? হুজুর জানলেন কিভাবে? হাজিরাও তো দেয়নি এখনো। আমার চমকানো মুখ দেখে হুজুর আবার বলে উঠলেন, তোমার শনির দোষ অনেকটা কেটে গেছে। আমার অনুমান ছিল কিছু একটা বাধা ছাড়াই পেরিয়ে যাবে। সকালের হাজিরায় দেখলাম ঠিক তাই হয়েছে। জিতে গেছো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর তিনি বললেন, যাকগে, এই নাও কবজটা। হাত বাড়িয়ে আমি একটা কবজ নিলাম। এরপর হুজুর আবার বললেন, কোমরে বেঁধে নাও। 2 দিন আগে রুমে যে চোর দেখেছ, ওটা আর দেখা দেবে না। মানুষ যখন মুক্তির সন্ধানে ছোটে, শয়তান তখন সর্বোচ্চ করে বন্দি রাখার জন্য চেষ্টা করে। এবার সত্যি ওনার প্রতি আমার ভক্তি একদম অনিবার্য হয়ে উঠল। মনে হলো এই মানুষটার মধ্যে কোনো একটা ব্যাপার তো আছেই। তাতে আর কোনো সন্দেহই রইল না আমার। ওনার কথা, ওনার আচরণ, সবকিছুতেই একটা আলাদা জাদু আছে। উনি যে শুধু একাংশে নয়, বরং অনেক কিছুর প্রতিনিধিত্ব করেন তা আমি নিশ্চিত। কিন্তু ওদিকে আমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেল।
আমি শুধু রবের কাছে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ আমার মাকে উঠিয়ে নিও না। কিন্তু আমার এই ইচ্ছেটা বুঝি পূরণ হবে না। যত সব বিপত্তি এসে হাজির। মা হাসপাতালে ভর্তি, বাবা ও তার যত্ন আত্মীয়ার দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত। সবকিছু আয়ুব হুজুরকে জানাতেই তিনি বললেন, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। আমি আর দেরি না করে ছুটে গেলাম তার কাছে। আমাকে দেখে হুজুর একখানা 2 লিটারের বোতল আমার হাতে দিয়ে বললেন, এই বোতলটা যত শিগগির সম্ভব মায়ের হাতে পৌঁছে দাও। এখন আমার বড় সমস্যা, ওদিকে লাইসেন্স এসে হাজির, আর ব্যবসার ঝামেলা তো আছেই। বাড়ির দিকে ফিরলে ব্যবসার বড্ড অনর্থ নেমে আসবে। কোনো উপায় না দেখে সুন্দরবন কুরিয়ার অফিসের সাথে যোগাযোগ করলাম, কিন্তু তারা পানিওয়ালা বোতল নিতে একেবারে রাজি নয়, কারণ পার্সেলে শুধুমাত্র নথিপত্র বা জরুরি জিনিসপত্র নেওয়ার নিয়ম। শেষে বুঝলাম বাড়ি ফেরা ছাড়া আর কোনোই গতি নেই। একরকম বাধ্যতাই হয়ে গেল। ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে বোতলটা হাতে নিয়েই ছুটলাম বাড়ির পথে। বাসের টিকিট কেটে এগিয়ে গেলাম B1 সিটের দিকে। বোতলটা বাক্সে বা মাথার উপরে তোলার সাহস করলাম না, যদি কোনোভাবে পানি গড়িয়ে পড়ে সেই আশঙ্কায়। তাই সেটাকে নিজের পায়ের কাছে রেখে দিলাম, যেন হাতের নাগালে থাকে। বোতলের ভেতরে হুজুরের দেওয়া কিছু তাবিজ ভাসছিল, যার ফলে পুরো বোতলটা লালচে একটা আভা পেয়েছে। চলুন যেতে যেতে আপনাদের মায়ের কথা বলি। যেদিন আমি হুজুরের কাছ থেকে একখানা কবজ এনেছিলাম, সেদিন রাতে মায়ের প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। আম্মু আমাকে ফোন দিলেন, কিন্তু আমি ব্যস্ততায় ফোন ধরতে পারলাম না। ফোনটাও সাইলেন্ট ছিল অবশ্য, তাই বুঝতেই পারলাম না। ওইদিকে মা বাবার কাছে ফোন করলেন। বাবা এসে মায়ের অবস্থা দেখে চরম চিন্তায় পড়ে গেলেন। মায়ের চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর মাথা ব্যথায় মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। মা কথা বলার শক্তিটাও পাচ্ছিলেন না। এরপর বাবা মাকে হাসপাতালে নিয়ে গেলেন। এর মাঝে আমার বোনকে ফোন করা হলো। আপু ছুটে গেল হাসপাতালে, আর ছোট ভাই তো ছিলই। হাসপাতালে গিয়ে দেখা গেল মায়ের অবস্থা বিশেষ একটা সুবিধার না। ডাক্তাররা রোগই নাকি পাচ্ছিলেন না, তো চিকিৎসা কিভাবে করবেন? বাধ্য হয়ে মাকে বাড়িতে নিয়ে আসা হলো। স্যালাইন আর ঘুমের ইঞ্জেকশনে কিছুটা ব্যথার অনুভূতি কমেছে বড়, তবে চিন্তার যেন অন্ত ছিল না। রাতের বাস লক্ষ্মীপুরে এসে নামলো ভোর ঠিক 5টায়। আমি রামগঞ্জ থেকে সোজা বাড়ির গাড়ি একটা রিজার্ভ করে নিলাম। বাড়িতে পৌঁছেই সবার আগে ব্যাগটা ছুঁড়ে দিলাম ফ্লোরে। মায়ের কাছে ছুটে গিয়ে বোতলটা বের করলাম, কিন্তু তখন যা হলো সেটা কিভাবে সহ্য করতে হবে তার পূর্ব অভিজ্ঞতা আমার ছিল না। বোতলের মুখ খুলতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বোতলের ভেতর একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। বোতলটা উপরে তুলে ভালো করে দেখলাম, ঠিকই একটা সাপ। ফের বোতল নিয়ে দরজার বাইরে এলাম। ফোন হাতে নিয়ে ইব্রাহিমকে কল দিলাম। বলে রাখি, আয়ুব হুজুর যেখানে থাকেন সেখানে নেটওয়ার্কটা ভীষণ দুর্বল। ফোনে ওনাকে পেতে দারুণ কষ্ট হয়, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের সামনে আলমের চায়ের দোকানে নেট থাকে, মানে কোনোভাবে একটা সিগন্যাল পাওয়া যায় আর কি। আয়ুব হুজুরকে না পেয়ে ইব্রাহিমকে ফোন করলাম। ইব্রাহিম এই ভোরবেলা উঠেই নিদ্রা দেবীর মন খারাপ করে ছুটে গেল আয়ুব হুজুরের বাড়ির দিকে। 10 মিনিট অন্তর আমি ইব্রাহিমকে ফোন দিতে শুরু করলাম, কিন্তু ইব্রাহিম এখনো পৌঁছায়নি হুজুরের বাড়িতে। হঠাৎ করেই আমার ফোনে রিং করতে লাগলো আয়ুব হুজুরের নাম। কাঁচা কাঁচা রিংয়ের 1 সেকেন্ডের মধ্যে আমি ফোনটা ধরে ফেললাম। হুজুরের কণ্ঠস্বরটা আমার কানে ভেসে এলো। বাড়ির পেছনে একটা গর্ত খোঁড়ো, ওই গর্তে বোতলের মধ্যে থাকা সাপটা আর পানি ঢেলে দাও। পানি ঢালার পর সাপটা মরে যাবে, এরপর গর্তে মাটি ঢেলে দাও। আমি থমকে গেলাম, কিছুই মাথায় ঢুকছিল না। কারণ জিজ্ঞেস করতে যাব, এমন সময় হুজুর আবার বললেন, যাওয়ার সময় যে বোতলটা তোমার পায়ের কাছে রেখেছিলে কয়েকবার তোমার পায়ের সাথে লেগেছে। এসব জিনিসকে সাবধানতার সাথে নিতে হয়। যাই হোক, আগে গর্তে পুরে আসো, তারপর আমাকে আবার ফোন দিও।
আমি আলমের চায়ের দোকানে আছি। একটাও বাক্য ব্যয় করতে হলো না আমার। হুজুর নিজেই সবকিছু বলে দিলেন, আর আমি শুধু শুনলাম। কথা মতো কাজটাও সেরে ফেললাম। ততক্ষণে ইব্রাহিম পৌঁছে গেল হুজুরের বাড়ি। এত কষ্ট করে নিয়ে আসা ওষুধ যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তার অনুভূতি কেমন হবে তা আপনারাই কল্পনা করুন। আসলে যেন বৃষ্টির দিনে পিঠে বাষ্পিত পাতার পানি, অতি যত্নে আঁকা ছবির রঙের মতো উবে যাওয়া। অভিজ্ঞতার সেই ভরাক্রান্ত মুহূর্তে নিজের অজান্তেই মনটা ভেঙে যায়। কাজটা সেরে এসে আমি হুজুরকে ফোন দিলাম। হুজুর ফোন কেটে ইব্রাহিমের ফোন থেকে আমাকে কল দিল। যেহেতু ইব্রাহিমের স্মার্টফোন, তাই নেটের দাগ দুইটা নাচে। হুজুরের বাটন ফোন। আয়েও হুজুর বলে উঠলেন, মায়ের কাছে যাও, ফোনটা লাউড স্পিকারে করো। হুজুরের নির্দেশ পালন করতে দেরি করলাম না। তিনি তখন কোরআনের একটি আয়াত পাঠ শুরু করলেন। আয়াতগুলো উচ্চারণ করতে করতে ফোনে ফু দিচ্ছিলেন, যেন শব্দগুলো মায়ের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার চোখের সামনে মায়ের চোখ ধীরে ধীরে খুলতে লাগলো। আম্মু মন দিয়ে হুজুরের আওয়াজ শুনছেন। হঠাৎ হুজুর থেমে গেলেন। কেমন লাগছে এখন? শরীর কি পাতলা মনে হচ্ছে? আমার নানুর বাড়ি কক্সবাজার, তাই হুজুরের কথাগুলো আম্মুর কাছে অজানা ছিল না। আম্মু বললেন, ব্যথা বেশ কম অনুভব হচ্ছে। মিনিট 10 ধরে হুজুর এমন এক আজ্ঞা উচ্চারণ করতে লাগলেন যে সময়টাতে মানুষের বিশ্বাসের বাইরেও কিছু ঘটে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি, মিনিট 10 মাথায় আম্মু পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। উঠে দাঁড়িয়ে দৌড়তেও পারলেন। আনন্দের ঢেউয়ে চোখে পানি চলে এলো। আমি জানি মা আমার কাছে কতটা মূল্যবান, আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আম্মুর সুস্থতার সংবাদ চট করে হুজুরকে দিলাম। তিনি বললেন, ইব্রাহিম একটা ছবি পাঠাবে, সেই ছবিতে একটি চিহ্ন আছে। হুবহু এরকম 4টা চিহ্ন আঁকো, বাড়ির 4 কোণে 4টা। দেরি করতে চাইনি আমি। দ্রুত 4 কোণে সেই 4টি চিহ্ন এঁকে ফেললাম। আপাতত নাকি ঘরটা বন্ধ রাখা হলো। জিন প্যারাক দিতে হবে চারপাশে, আর আম্মুর জন্য তো অনেক ওষুধপাতি বাকি। হুজুর আমাকে বললেন, নিশ্চিন্তে কক্সবাজার ফিরতে পারো এখন। সেদিন বাড়িতে থেকে রাতে বাসে করে কক্সবাজারের পথে রওনা দিলাম। এ এক নতুন সূচনা, যেখানে বিশ্বাসের শক্তি সব কিছুকে অতিক্রম করে। কক্সবাজার পৌঁছালাম ভোর 5টায়। বাসায় যে একটু বিশ্রাম নিলাম। শরীরটা ক্লান্ত হয়েছে অনেক। চোখের পাতা ফেলতেই শরীরটা হালকা অনুভব হলো। এরপর আর কিছুই মনে নেই। বাইরে অনেক ঠান্ডা পড়েছিল। নিজের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক বিকট আওয়াজে শরীরটা ঝাঁকি খেয়ে উঠল। চোখ মেলে দেখি, হে কি কাণ্ড! আমি আমার ঘরের মধ্যে নেই, বরং শুয়ে আছি এক পুরনো কবরের ওপরে। চারপাশে তাকিয়ে দেখলাম বিশ্রী ভাঙাচোরা কবর। এদিক ওদিক ছড়ানো কিছু মরা পাতা, আর গাছপালায় আগাছায় ভর্তি এক ভয়ানক কবরখানা। যেন এক অন্য দুনিয়ায় এসে পড়েছি। কেমন যেন একটা গা ছমছম করা অন্ধকার, হাড়ের মধ্যে শীতল ঠান্ডাটা খচখচ করে ঢুকে পড়ছে। আমার মাথা তখন পুরো ঘুরপাক খাচ্ছে, শরীরটাও ভারী হয়ে আছে। কোনো রকমে উঠে দাঁড়ালাম। চারপাশটা ঠিক করে নজর বুলিয়ে দেখলাম এই কবরখানা আমার চেনা নয়, আগে কখনোই দেখিনি। কক্সবাজারের বহু পুরনো জায়গায় আমি ঘুরেছি, অনেক পুরনো গোরস্থানও চোখে পড়েছে, কিন্তু এই জায়গাটা পুরোটাই আলাদা। কোথায় এলাম আমি, আর কিভাবেই বা এলাম? মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অথচ উত্তর নেই কোনো। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর ভাবলাম, এর থেকে বেরোনোর পথ তো খুঁজতেই হবে। তাই এদিক ওদিক হাঁটতে লাগলাম, যদি কোনো গেটের দেখা পাই। কিন্তু যতই হাঁটি ততই মনে হচ্ছে আমি যেন আরো বেশি করে হারিয়ে যাচ্ছি এই কবরস্থানের ভেতর। কবরের ফাঁকে ফাঁকে বড় বড় গাছের ছায়া, মাটির মধ্যে পোতা কিছু কাঠের ক্রুশ, সব মিলিয়ে এক
অদ্ভুত রহস্যময় পরিবেশ। এরই মধ্যে কানে এলো কেমন এক অজানা গুনগুন আওয়াজ। ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে। মনে হলো কবরগুলো থেকেই যেন ভেসে আসছে, আবার ঠিক কবর থেকেও নয়। কেমন এক অজানা ভাষায় কথাগুলো বলছে কেউ, অথচ আমি বুঝতে পারছি না একটু। শব্দগুলো আমার মনের ভেতরে এক অদ্ভুত ভয়ের ঢেউ এনে দিচ্ছে। গাটা কেমন অসাড় হয়ে উঠছে। আমি তখন আরো দ্রুত হাঁটতে শুরু করলাম। পালানোর কোনো রাস্তায় আমি পৌঁছতে চাইছি। একটু পরেই ছুট লাগালাম। পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে ডাকতে লাগলাম, কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ? আমায় এখান থেকে বের করো। গলা ফাটিয়ে চেঁচালাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ পেছন থেকে কেমন একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, তোমার জীবনের সময় ফুরিয়ে আসছে। আমি শিউরে উঠলাম। তাড়াতাড়ি পেছন ফিরে তাকালাম। দেখি একটা বিশাল গাছের গোড়ায় লম্বা ছায়াময় এক অবয়ব দাঁড়িয়ে আছে। চেহারাটা পুরোপুরি দেখতে পাচ্ছি না, যেন মেঘের আড়ালে সেটা ঢেকে রয়েছে। পাশে একটা পুরনো কবর, আর তার উপর ঘন লতাপাতা পেঁচিয়ে রয়েছে। হয়তো বহুদিন কেউ ওদিকে পা দেয়নি। এই ছায়ামূর্তিটার দিক থেকে একটা ভয়ানক শীতলতা আসছে, ঠিক মৃত্যুর হাত ছানির মতো। বুঝলাম আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। প্রাণপণে দৌড়ে পালাতে লাগলাম আমি। গাছপালার ফাঁক দিয়ে কেমন অন্ধকার ঘনিয়ে এলো। চারপাশে ঝড় উঠল। বাতাসের সঙ্গে মরা পাতাগুলো ঘূর্ণির মতো উড়ে উড়ে আমাকে ঘিরে ধরছে। মনে হচ্ছে পুরো কবরখানাটা আমাকে যেন গিলে খেতে চাইছে। পাতার ঝাপটায় চোখ মুখ সব ঢেকে যাচ্ছে আমার, আর কানের মধ্যে সেই গুনগুন আওয়াজটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। আমি তখনও দৌড়চ্ছি আর ভাবছি, কোথায় শেষ হবে এই পথ? আদৌ শেষ হবে তো, নাকি আমি এই কবরখানার নতুন বাসিন্দা হয়ে যাব? মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গেলাম সোজা। নাকটা এমন ধাক্কা খেলো যে ব্যথার চোটে হুঁশ নেই আর। হাত দিয়ে নাক ছুঁয়ে দেখি, আরে রক্ত বেরোচ্ছে তো। খানিক পরে চারপাশটা একটু ফকফকা হলো। বুঝতে পারলাম এটা আমার নিজেরই ঘরের মেঝে। বিছানা থেকে গড়িয়ে একেবারে ফ্লোরে পড়ে গেছি। নাকের গোড়া দিয়ে গরম গরম রক্ত চুইয়ে পড়ছে। মাথা ঝিমঝিম করছে। শরীরটা ঘামে ভেজা, যেন স্নান করে এসেছি। এইসব কি হচ্ছে? সবটাই কি তাহলে বাজে স্বপ্ন ছিল? মাথার মধ্যে তোলপাড় হচ্ছে, কিছু বুঝে উঠতে পারছি না। কিন্তু বুকের ধরফর কিন্তু থামছে না। একটু আগেও ওই ভয়ঙ্কর কবরখানায় ছিলাম, অথচ এখন আমি আমার ঘরের মধ্যেই। কোনো রকমে হাঁফাতে হাঁফাতে উঠে দাঁড়ালাম। আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা দেখে একেবারে থ বনে গেলাম। আরে এ কি কাণ্ড! মুখ গা একেবারে মাটি আর ধুলোবালিতে মাখা। চুলের মধ্যে পর্যন্ত জমাট মাটি ঢুকে আছে, একেবারে সেই কবরখানার মাটির মতো দেখতে। কিন্তু কিন্তু সেটা তো স্বপ্ন ছিল, তাই না? ভাবতে গিয়ে মাথাটা আরো যেন ঘুরে উঠল আমার। আচ্ছা, স্বপ্নে মাটি কি সত্যি গায়ে মেখে যায়? কেমন ফাঁপা লাগছে বুকের ভেতরটা। চারপাশে একটা ভারী গন্ধ তৈরি হলো, যেন কবরখানার শীতল ঠান্ডা বাতাসটা এখনো এখানেই ঘুরছে। তাড়াতাড়ি ফোনটা বের করে নিয়ে আয়ু হুজুরকে কল দিলাম, কিন্তু ফোন তো সুইচড অফ। কপালে হাত ঠেকিয়ে মনে মনে বললাম, এ কোন মুশকিলে পড়লাম আমি? এই মুহূর্তে হুজুরের শরণাপন্ন হওয়াটা দরকার ছিল, অথচ ফোনটাই বন্ধ। মাথার ভেতরটা ধপাস করে ভেঙে পড়ল যেন। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখি, আরে এ তো বিকেল 3টে বাজে। এ কি কাণ্ড! কিছুক্ষণ আগেও তো ভোরবেলা ছিল। সময়টাও কেমন গড়বড় হয়ে গেল। ঠিক মতো কিছুই বুঝে উঠতে পারছি না। মাথার মধ্যে কেমন
তালগোল পাকিয়ে আছে। সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। ফোনটা সাইলেন্ট ছিল। তাকিয়ে দেখি বেশ কয়েকটা মিসড কল। ব্যবসা আজ লাটে উঠেছে। একটা চাপা টেনশন এসে বসেছে বুকে। কিছু ভাবার আগেই ঝটপট করে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ঘরে বসে থাকার জো নেই আর। যা করার বাইরে গিয়েই করতে হবে। ইব্রাহিম বেশ ভালোভাবেই ব্যবসার ধাক্কাটা সামলে নিয়েছে। একদিনের জন্য ওকে দোকানের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সে পরের দিনও নিজের উদ্যোগেই সাহায্য করতে এলো। ফোনে বেশ কয়েকবার কলও করেছিল। হয়তো আমাকে না পেয়ে ওর মনে একটু দয়া টয়া হলো। যাই হোক, ওর জন্যই আজকের ব্যবসার হিসেবপত্রটা ঠিকঠাক গুছিয়ে নিতে পারলাম। ব্যবসার সব খাতাপত্র গুছিয়ে নিয়ে ইব্রাহিমকে নিয়ে রওনা দিলাম আয়ুব হুজুরের বাড়ির দিকে। পাহাড়ি রাস্তার সেই আঁকা বাঁকা পিচ ঢালা পথে সিএনজি গাড়ি নিয়ে এগোচ্ছি। চারপাশের প্রকৃতি যেন একেবারে হাতে ধরা দেয়। পাহাড়ের কোলে সবুজ গাছেদের সারি, একদম ঢেউয়ের মতো। কোথাও উঁচুতে উঠে গেছে, কোথাও নেমে এসে মিশেছে জমির সঙ্গে। তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সন্ধ্যের লালচে আকাশ। মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে, যেন কোথাও এক নিঃশব্দ মেলানকলি ছড়িয়ে আছে। বাতাসে পাহাড়ের গন্ধ, আর দূরে কোথাও ঝর্ণার শব্দ ভেসে আসছে, যেন প্রকৃতি তার নিজস্ব সঙ্গীত বাজাচ্ছে। বালুখালি পেরিয়ে রোহিঙ্গা ক্যাম্পে এসে পড়লাম। চারদিকে নীরবতা, ঘুটঘুটে অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। আয়ুব হুজুরের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেল। এই ক্যাম্পের মধ্যে হুজুরের ঘরটা আমার আলাদা রকম লাগে। একটা গম্ভীরতা, একটা রহস্যময়তা যেন ঘিরে আছে চারপাশটা। চাঁদের ম্লান আলো এসে পড়ছে গাছের ডালের উপর, ছায়া পড়েছে মাটিতে। ঘরের ভেতরে ঢুকে সালাম দিলাম আয়ুব হুজুরকে। ঘরটা বেশ বড়। ভেতরের দিকে তার আসনটা ঠিক মাঝখানে রাখা। আসনটা কাঠের, ওপরটায় লাল রঙের রেশমি কাপড় বেছানো, আর তার চারপাশে ঝুলছে নানা রকম তাবিজ। পুরনো সব হাড়ি পাতিল আর বয়ম ভর্তি ভেষজের পাতাও রয়েছে। একদিকে একটা ধূপকাঠির গন্ধে ঘরটা আচ্ছন্ন হয়ে আছে, আর হুজুর বসে আছেন তার জায়নামাজে, চোখ বন্ধ করে মন্ত্রের মতো কিছু জপছেন। ঘরের মধ্যে আতরের মিষ্টি গন্ধ, আর এই গভীর শান্ত পরিবেশে রহস্যের মোড়ক জড়িয়ে আছে যেন। হালকা শিরশিরে অনুভূতিটা গা ছমছম করিয়ে তুলছে। আয়ুব হুজুরের পেছনে গিয়ে আমি আর ইব্রাহিম গুটিসুটি মেরে বসলাম। ঘরটা হঠাৎ করেই আরো নীরব হয়ে উঠল। কেমন একটা গুমট ভাব। হুজুর মিনিট 5 ধরে চোখ বুজে বসে রইলেন। ভেতরে ভেতরে কিছু ভাবছেন হয়তো। তারপর ধীরে সুস্থে মুখ খুললেন। আজকে যে স্বপ্নটা দেখেছ, সেটা তোমার জন্য কালান্তক হয়ে দাঁড়িয়েছে। এটা কেবল স্বপ্ন নয়, এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু, কোনো অজানা কারণ, কোনো গভীর উদ্দেশ্য। আমি অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে। স্বপ্ন আবার কালান্তক হয় কিভাবে? মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গেল। খানিকটা ভয়ে আমার গলা আটকে এলো। তবু জিজ্ঞেস করলাম, কি উদ্দেশ্য হুজুর? কি বলতে চাইছেন? হুজুরের পরের কথাগুলো শুনে যেন মাটির তলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আমার। শরীরটা হিম হয়ে গেল মুহূর্তের মধ্যে। মেরুদণ্ড দিয়ে একটা শিরশিরে স্রোত নামতে লাগলো আমার। বুকটা একেবারে ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল শ্বাস নিতে পারছি না। ঘরের আতরের হালকা মিষ্টি গন্ধটাও কেমন ভয়ঙ্কর আর বড্ড ভারী হয়ে গেছে হঠাৎ। চারপাশের বাতাসে কোনো এক ভয় যেন ছড়িয়ে পড়েছে, আর সেই ভয়টা আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। আয়ুব হুজুর একেবারে থম মেরে কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কত শতকালের কথা এক টানে ভেবে নিচ্ছেন। এরপর বলতে লাগলেন, রিয়াজ ভাই, তোমার পেছনে 3-3টে জিন লাগানো আছে। এদের মধ্যে 2টো
তেমন একটা আহামরি শক্তিশালী নয়, যা তোমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। কিন্তু তৃতীয়টা, তার নাম ইফরিত। এটা মারাত্মক বিপজ্জনক। আমি হকচকিয়ে উঠে বললাম, ইফরিত জিন? ওটা আবার কিরকম? হুজুর চোখ বন্ধ করে একটু মাথা নাড়লেন, যেন সব কিছুর ভেতর দিয়ে ঘুরে আসছেন। তারপর গম্ভীর মুখে বললেন, ওগুলো কালো জাদুর হর্তাকর্তা। কালো জাদুর জন্যই এদের ব্যবহার করা হয়। এরা এমন ধরনের জিন যারা মানুষের জীবন একেবারে তছনছ করে দিতে ওস্তাদ। তোমাকেও শেষ করার জন্য ওদের চালান করা হয়েছে। এরা মানুষকে ধরে ধরে তার শির দ্বারা পর্যন্ত নাড়িয়ে দেয়। তোমার মনের মধ্যে অজানা আতঙ্ক ঢুকিয়ে দেবে, তোমাকে খোয়াতে বাধ্য করবে তোমার সমস্ত কিছু, তোমার শান্তি, স্বস্তি, শরীর, এমনকি তোমার জীবনের নিয়মিত তালটাও। তোমার শরীরের শক্তি শুষে নিতে ওরা সিদ্ধহস্ত। হুজুরের মুখ থেকে এসব শুনে আমার মনে যেন বোমা ফাটল। মনের মধ্যে এক অদ্ভুত কাঁপুনি উঠল। সারা গায়ে এক ভিন্ন ঠান্ডা লেগে গেল যেন। এবার সবটা পরিষ্কার হলো। কেন আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, কেন শরীর আমার ভেঙে পড়ছে, মাথা ঝিমঝিম করছে। সবটাই, হ্যাঁ, সবটাই এখন পরিষ্কার। এতদিন ভেবেছিলাম হয়তো শরীরের কোনো অভ্যন্তরীণ অসুখ বা খাওয়া দাওয়ায় ঘাটতি, কিন্তু আসল সত্যিটা তো একেবারে ভিন্ন। আমি ভাবনার মধ্যে ডুবেছিলাম। তখনই হুজুর আমার ভাবনার রেশ কাটিয়ে বললেন, আজকের স্বপ্নটার মধ্যে একটা বিশেষ ইঙ্গিত রয়েছে। স্বপ্নে গাছের নিচে যে কবর দেখেছ, সেটা তোমারই কবর। আর যে কালো অবয়ব ছিল, ওটাই ইফরিত। বুঝলে, ও তোমার জন্য খুব তাড়াতাড়ি আসবে, তোমার রূহটাকে নিজের কবজায় নেবার জন্য। এই কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। সারা গায়ে একটা ভয়ের শীতল অনুভূতি আমাকে যেন ঘিরে ধরল। মাথাটা ঘুরে গেল, কেমন একটা অস্বস্তি লাগছিল। আমি ভিড়মি খেয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু হুজুর, বাঁচার উপায় কিছু নেই? আমার কি কিছুই করার নেই? আয়ুব হুজুর মৃদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইফরিত জিনের আলাদা একরকম ক্ষমতা আছে রিয়াজ। এরা শুধু জাদুটোনা নিয়েই আসে না, এরা আসলে নিজেরাই জাদুকর। সাধারণ জিন হলে তো আমি কোরআনের আয়াত পড়েই তাড়িয়ে দিতাম, কিন্তু ইফরিত পাল্টা আক্রমণ করে বসে। আয়াতের জোর দেখিয়ে তাড়াতে গেলে উল্টে হুজুর, কবিরাজ বা তান্ত্রিকের দিকেই হাত বাড়ায়। তাই অনেক সময় হুজুররা বা তান্ত্রিকরা নিজের প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়। এতটুকু বলে হুজুর থামলেন। এরপর আমার দিকে এগিয়ে এসে ওনার গলার কাছটা দেখালেন। আমি চমকে উঠলাম, ভয়ে সারাটা গা কাটা দিল। দেখলাম গলায় 4টা গভীর লম্বা আঁচড়ের দাগ, স্পষ্ট কোনো পৈশাচিক নখ দিয়ে খামচে দিয়েছে ওনাকে। তখনই বুঝলাম হুজুর আজ আমাদের বাহির থেকে সোজা ভেতরে কেন ডাকলেন। তার মুখটাই বা কেন এত গম্ভীর ছিল। আমার চিকিৎসার মাঝেই ইফরিত জিন আক্রমণ করেছে হুজুরকে। আয়ুব হুজুর আমার চোখের দিকে একদম ঠাস করে তাকিয়ে রইলেন, যেন এক পলকে সব বুঝে ফেললেন তিনি। আমি ভয়ে কাঁপছি, বুকের ভেতরটা যেন জমে এসেছে। কি করব মাথায় কিছুই আসছে না। একদম অসহায় হয়ে হুজুরের দিকে চেয়ে আছি আমি। মনে হচ্ছে উনি যদি কিছু একটা বলেন, তাহলে অন্তত কিছু আশার আলো দেখতে পাবো। হুজুর চোখ নামিয়ে ধীরে ধীরে আয়নার দিকে তাকালেন। তারপর কিছুক্ষণ চিন্তায় ডুব দিয়ে সামনে রাখা তসবিহটা হাতে নিয়ে গলা নামিয়ে বললেন, রিয়াজ, একটু কাছে গিয়ে বসো। আমি আস্তে করে ওনার আরো কাছে গিয়ে বসলাম। হুজুর ডান হাতে তসবিহটা ধরে আয়নার সামনে তুলল, বাম হাতটা আলতো করে রাখলো আমার মাথার তালুতে, যেন ভেতরের সব ঘাবড়ানি একটু হালকা করে দিতে চাইছেন। আমার গায়ে কাটা দিয়ে শিরশির করে উঠল, লোমগুলো খাড়া হয়ে গেল গোটা গায়ে।
ঘরটায় এমন চুপচাপ, বাইরের হাওয়াটাও যেন বন্ধ হয়ে গেছে, একটা টু শব্দ পর্যন্ত নেই। ঘরের ভেতর একটা পিন পড়লেও তখন শোনা যাবে এমন অবস্থা। তারপর হুজুর গলাটা নামিয়ে একটানা আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে একখানা ভরাট হাওয়া জমতে লাগলো। বুকটা আমার টান ধরে আসছে, কাঁধটা ভারী হতে হতে একদম অবশ লাগতে শুরু করলো। হাত পা দুটো কেমন ঢিলে হয়ে আসছে, যেন শরীরটা আমার মনের মতো চলতে চাইছে না। হুজুর আয়াতুল কুরসি শেষ করেই এবার সূরা নাস পড়া শুরু করলেন। এবার হুজুরের গলার স্বরটা এমন একটা ভজকট শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল কানের ভেতরে ভারী ঢেউ খেলাচ্ছে। বুকের মধ্যে একখানা চাপ তৈরি হচ্ছে, যেন আমার গলা কেউ টেনে ধরেছে। নিঃশ্বাস নিতে গলাটা ধরফর করছিল, বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়ে গেল। তারপর হুজুর সূরা ফালাক শুরু করতেই মাথায় যেন ঝনঝন করে বাজ পড়ল আমার। সব কেমন তুলে গেল, আমার চোখের সামনেটা পুরোটা ঝাপসা হয়ে গেল। আর কিছু মনে নেই, একটা গভীর অন্ধকারে ডুবে গেলাম আমি। চোখটা খোলার পর দেখলাম সবকিছু কেমন ঝাপসা লাগছে, মাথাটা ভারী, ঘাড়টা যেন জোড়ায় জোড়ায় ধরে আছে। বুঝলাম হুজুরের জায়নামাজের ওপর শুয়ে আছি, কারণ ওই জায়নামাজের ঠিক মাথার উপরে একটা লাল বাতি সর্বদা জ্বলে, সেটা ঘোলা চোখে টিম টিম দেখতে পাচ্ছিলাম। গাটা এমন ধরে আছে যেন কারা আমাকে চেপে মাটিতে পুঁতে রেখে দিয়েছিল। মনে হচ্ছে হাড়গুলো সব একদম আলাদা হয়ে গেছে। পিঠে যেন কেউ 50 কেজি পাথরের বস্তা দিয়ে বসেছিল, নড়তে গিয়েও পারছিলাম না। শেষে কষ্ট করে 2 হাতে ভর দিয়ে বসে পড়লাম। চোখ পরিষ্কার হতেই দেখলাম ঘরে কেউ নেই, হাওয়া হয়ে গিয়েছে সবাই। দরজাটাও একদম ভেতর থেকে খিল আটকানো। মাথা কেমন গুলিয়ে গেল। আয়ুব হুজুর আর ইব্রাহিম গেল কোথায়? বুকের ভেতর চিনচিন করে উঠল। ঘরটা কেমন থম মেরে আছে, মনে হলো একখানা শ্মশান যেন পুরোটা এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে পায়চারি করছি, মাথাটা এমন ঘুরপাক খাচ্ছে যেন ঘোরের মধ্যে ঢুকে গেছি। আয়ুব হুজুরের জিনিসপত্র একদম লন্ডভন্ড হয়ে পড়ে আছে। চারপাশে তাবিজ, কবজ, ধূপকাঠি, গাছের ছাল, কালো সুতো সব লুটপাট হয়ে মাটিতে লুটিয়ে আছে। ধূপের গন্ধ মিশে আছে বাতাসে, কিন্তু সেই গন্ধ আজ অন্যরকম ঠেকছে আমার। কেমন একটা বোটকা লাগছে। এক কোনায় মাটির হাঁড়িগুলো উপুর হয়ে পড়ে আছে, কেউ সব ওলট পালট করে রেখেছে। ভাঙা আয়নার টুকরো ছড়ানো, আর পাশে লাল কালির দোয়াতে কলমটা পড়ে আছে। সব দেখে মনে হচ্ছে হুজুরের কবিরাজির আসরেও কেউ যেন তাণ্ডব চালিয়ে গেছে। হালকা গলাতে ডাকলাম, আয়ুব হুজুর, হুজুর। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, ইব্রাহিম, কিন্তু আবারও কোনো সাড়া নেই। বাইরেও কেমন একটা পিন পতন নীরবতা, যেন পৃথিবীটা আজ চুপ মেরে গেছে। না পাখির ডাক, না লোকেদের কোলাহল, না কিচ্ছুটি। এ কিরকম ব্যাপার? মনে হলো আমার কানটাই বোধহয় নষ্ট হয়ে গেছে। বুকটা কেমন থক থক করতে লাগলো। আজ থেকে কি তবে আমি শুনতে পাবো না? এক হাত দিয়ে কান চুলকে ঘষে দেখলাম, কিন্তু না, শব্দের বালাই নেই। চারপাশে শুনশান স্তব্ধতা বুকের মধ্যে জমে বসে আছে। দরজার কাছে গিয়ে হাত বাড়ালাম, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। ভেতর থেকেও আটকানো, বাহির থেকেও আটকানো মনে হচ্ছে। ব্যাপারটা কি রে বাবা? আমি তো খিল মারিনি। তবে তবে আটকালো কে? কপালের ঘামটা হাতের তালু দিয়ে মুছতে মুছতে ভাবছি, পরিবেশটাই কেমন গড়বড় হয়ে গেল। ঘরের মধ্যে এপাশ ওপাশ পায়চারি করতেই হঠাৎ কানের কাছে একরাশ ফিসফিস আওয়াজ ভেসে এলো আমার। শুনেই একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, কান ঠিক আছে তাহলে।
কিন্তু এই আওয়াজটা কিসের? দাঁড়িয়ে গিয়ে চারপাশে নজর বোলালাম। কোনো মানুষজন নেই, তবু কোথা থেকে যেন কেউ খুব নিচু স্বরে কথা বলছে, একদম কানের কাছে ফিস ফিস করে। মনের ভেতর অস্বস্তির পোকাটা আরো কিলবিল করতে লাগলো। আড়ালে আবডালে সব দেখে নিলাম, কিন্তু কিছুই ধরা পড়ল না। অথচ স্পষ্ট বুঝতে পারছি আওয়াজটা ঘরের ভেতর থেকেই আসছে, যেন কেউ মিহি গলায় গোপনে কথা বলে যাচ্ছে। কেমন একটা অস্বস্তি আমাকে চেপে ধরল। বুকের ভেতর হু হু করে উঠল, যেন শূন্যতার মতো কিছু জমে গেছে। গেল 30 সেকেন্ড ধরে সেই ফিসফিসানি কানে বাজতেই লাগলো, কিন্তু এক জায়গা থেকে নয়। একটা সময় মনে হলো শব্দটা হুজুরের আসনের দিক থেকে আসছে। পরের মুহূর্তে অনুভব করলাম কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ফিস ফিস করে কিছু বলছে যেন। আবার কখনো মনে হচ্ছে উপর থেকে সিলিং এর কোণা থেকে শব্দটা ভেসে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আমার গাটা হিম হয়ে কেঁপে উঠল। আর থাকতে না পেরে ভয় মেশানো গলায় বললাম, কে কে আসিস? মুখের কথা শেষ হতে না হতেই ঠিক কানের কাছে কেউ গা ছমছমে গলায় জোরে ফিসফিসিয়ে বলে উঠল, এই কথাটুকু শোনার পর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। মনে হলো যেন শির দ্বারায় কেউ বরফ ঢেলে দিল। ফিসফিসানিটা ঠিক কি বলছে তার অর্থ আমি বুঝতে পারলাম না বটে, কিন্তু আওয়াজটা কানের ভেতর ঢুকে হাড় মজ্জা ছাড়খাড় করে দিল। মনে হচ্ছিল কেউ কানের কাছে মাইক নিয়ে দাঁড়িয়ে একেবারে ফুল ভলিউমে গজরাচ্ছে। গাটা হঠাৎ করে গুলিয়ে উঠল। মাথার মধ্যেই কেমন একটা কাঁপুনি। বাক্যটা থেমে গেলেও কানের ভেতরে এখনো কেমন একটা ঠক ঠক করছে, যেন লোহার সঙ্গে লোহা ঠুকে একটা বিদঘুটে ঠন ঠন শব্দ উঠছে। মাথাটা টন টন করে উঠল, আর সেই শব্দ ক্রমশ বাড়তেই লাগলো, যেন মাথার ভেতরেই একটা হুলুস্থুলু চলছে। একটার পর একটা ঢেউ মগজে এসে আছড়ে পড়ছে আমার। আরে হার পারছি না। দোকান চেপে ধরে কুকড়ে গেলাম মাটিতে। মনে হচ্ছিল শব্দটা কানের মধ্যে নয়, সোজা মাথার ভেতর থেকেই উঠছে। যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে ধরে পড়ে গেলাম। একবার মনে হলো মাথাটা বোধহয় ফেটেই যাবে। গা হাত পা সব যেন অবশ হয়ে আসছে। কোনোভাবে হাড় ধরে রাখতে না পেরে আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম। এরপর কি ঘটল আর কিছুই মনে নেই। সব দৃশ্য এক কালো চাদরে ঢেকে গেল। চোখটা আস্তে আস্তে খুলতে শুরু করলাম। চারপাশটা একটু একটু করে স্পষ্ট হলো। দেখি আমি জায়নামাজের উপর শুয়ে আছি। চোখ খুলতেই খেয়াল করলাম জায়নামাজের ঠিক ওপরে ওই লাল বাতি ঝুলছে। মৃদু আলোটা একেবারে মাথার ওপর এসে পড়ছে। পরক্ষণে দেখি আয়ুব হুজুর আর ইব্রাহিম দাঁড়িয়ে আছে ডান পাশে। ইব্রাহিমের মুখ দেখে মনে হলো যেন ভূত দেখেছে। চোখ মুখ ফ্যাকাশে, আতঙ্কে কাঁপছে। আর আয়ুব হুজুরের দিকে তাকাতেই খেয়াল করলাম ওনার গায়ে অদ্ভুত রঙের দাগ, যা উনি কবিরাজির জন্য ব্যবহার করেন, ওগুলোই আছে। কিন্তু হুজুরের মুখে এক ধরনের শান্তি, যেন অনেক বড় কোনো কাজ উনি করে উঠেছেন। মুখের কোণে একটু মিটি মিটি হাসি। বোঝা যায় সবকিছু সামলে দিলেন এক নিমেষে। আমার শরীরটা তখন একেবারে যেন বিদ্যে বুদ্ধিহীন। পুরো ক্লান্তিতে আমি ভেঙে পড়েছি। আয়ুব হুজুর হাঁটু মুড়ে একেবারে আমার পাশে এসে বসলেন। আমি তখনও শুয়ে আছি। ওনাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু গলার মধ্যে আওয়াজটা যেন আটকে আছে। গায়ে মাথায় শক্তি বলে কিছু নেই। হুজুর তখন ধীরে ধীরে ওনার তসবিটা নিয়ে আমার
কপালের কাছে রাখলেন, তারপর সেটা টেনে মাথার চুল পর্যন্ত নিয়ে গেলেন। মুখে কিছু কোরআনের আয়াত পড়লেন আর আমার মুখে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরটা হালকা হয়ে গেল। এতক্ষণ মনে হচ্ছিল কেউ আমার দেহটাকে শক্ত করে ধরে রেখেছিল, একটা বাঁধনের মতো। কিন্তু ফু দেওয়ার পরেই সব শিথিল হয়ে গেল। দম আটকে ছিল এতক্ষণ, আর এক লহমায় আমি মুক্তি পেয়ে গেলাম। কানটা তখন একেবারে ফাটার জোগাড়। মনে হলো কানে কেউ যেন জোরসে ঘুষি মেরেছে। হাতটা কানের কাছে নিয়ে দেখি, আরে কিসের যেন ভিজা ভিজা একটা ভাবনা। হাতটা সামনে এনে দেখলাম, এ কি, এ তো আমারই রক্ত। আমার কান দিয়ে রক্ত পড়ছে। এইসব কাণ্ড কারখানা হওয়ার 1-1.5 ঘন্টা কেটে গেছে। আমরাও তখন আলমের চায়ের দোকানে গিয়ে বসলাম। আমি, আয়ুব হুজুর আর ইব্রাহিম। চা সিগারেটের ধোয়া উঠছে আর সন্ধেটা ঘনিয়ে আসছে আস্তে আস্তে। হুজুর এতক্ষণ আমাকে আসনে বসিয়ে অনেক কিছুই করেছেন। কোমরে বেঁধে দিয়েছিলেন কয়েকটা অজানা গাছের পাতা, মাথার চুলে মাখিয়ে দিলেন সবুজ রঙের তেল, ওটার নাম নাকি জিন তেল। হাতে কুচো পাথরের মতো কি একটা দিলেন, বললেন মুঠো করে ধরে রাখতে। তারপর শুরু হলো ঝাড়ফুঁক। হুজুর বসলেন আসন নিয়ে একদম সামনে, তসবিহটা হাতে নিয়ে কোরআনের আয়াত পড়তে লাগলেন। প্রথমে কপালের দিকে ফু দিচ্ছেন, তারপর বুকের কাছে হাত বুলাচ্ছেন, আর গলা থেকে নেমে আসছেন পেট অবধি। আমি তখন চোখ বন্ধ করে বসে আছি। শরীরে একটা শিরশিরানি লাগছে, যেন ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে ভেতর দিয়ে। আর হুজুরের গলার আওয়াজটা কেমন ঘর ভর্তি প্রতিধ্বনি হয়ে কানে বাজছে। মাঝে মাঝে উনি হাতটা ঘুরিয়ে আমার মাথার উপর দিয়ে ফু দিচ্ছেন, গলার কাছে এসে গভীর গলায় পড়ছেন। ফু দেওয়ার পর রক্তে যেন জ্বালা করছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমার শরীর এমনিতেই কাহিল, তার উপর ঝাড়ফুঁকে যেন আমার সারা গায়ে আমি কেমন একটা অসার অনুভূতি পেলাম। দেখি হুজুরও কেমন যেন হেলে পড়ছেন। হাজিরা দিতে গেলে ওনার মনোযোগ একদম অন্য কিছুতে যায় না। তো আজ তাড়াতাড়ি আসন শেষ করেই আলমের দোকানে চায়ের আড্ডা দিতে চলে এলাম। চা খেয়ে আমরা 3 জন গিয়ে বসলাম এক বট তলায়। যারা রোহিঙ্গা ক্যাম্প দেখেছেন তাদের জন্য জায়গাটা খুব চেনা। একটা উঁচু পাহাড়ের মাথায় বট গাছটা, তার শেকড় পাতা এমন ভাবে ছড়িয়েছে যেন পুরো পাহাড়টাকেই আঁকড়ে ধরেছে। এদিকের ছায়া আর ঠান্ডা বাতাস এক শান্তির ঘাঁটি। কেউ 10 মিনিট এখানে এসে বসলে মনটা হালকা হয়ে যায়। বটতলায় বসে একটু সময় কাটতেই আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, তা হুজুর আজ কি হলো বলুন তো? উনি আমার দিকে তাকালেন, হাতে একটা আকিজ বিড়ি, সেটা টান দিচ্ছেন আর চোখে একরকম গাঢ় দৃষ্টি তার। আমি আবার বললাম, মানে আপনি বসালেন আমায় আসনে, তারপর আর কিছুই মনে নেই। হঠাৎ করে দেখি আপনারা কেউ নেই। পরে এক ফিসফিসানি ভয়ানক আওয়াজ, আবার জ্ঞান হারালাম। তখন আপনারা এসে পড়লেন। আসলে হুজুর হলোটা কি? আমার প্রশ্নটা শুনে হুজুর গম্ভীর গলায় বলতে শুরু করলেন, খেয়াল করলাম ইব্রাহিমও কেমন আগ্রহ নিয়ে শুনছে, কারণ ওরও তো কিছু জানার বাইরে। হুজুর একটু থেমে বিড়ির ধোঁয়া ছেড়ে একদম গুরু গম্ভীর গলায় বলতে শুরু করলেন, শোনো তবে, যখন তোমার মাথায় হাত রেখে আমি আয়াত পড়তে শুরু করি, তখন দেখি
ইফরিত জিনটা সামনে এসে দাঁড়ালো। বারবার আমাকে থামতে বলছে যাতে আয়াত পড়া বন্ধ করি, কিন্তু আমি ঠিক করেছিলাম ওর সঙ্গেই কথাবার্তা বলে ছাড়ব। যাই হোক, তোমাকে দিয়ে ওকে হাজির করিয়েছি, মানিয়ে শুনিয়ে বেরিয়ে আসব। কিন্তু যা ঘটলো সেটা একেবারেই আলাদা। দেখি ইফরিতটা ধীরে ধীরে হেঁটে তোমার কাঁধে একটা হাত রাখলো, তারপর আমায় বলল, চোখ বন্ধ কর। আমি জানতাম এরকম কিছুই হবে, কারণ এরা শর্তের শেষ রাখে না। তাই বন্ধ করলাম চোখটা। আর ঠিক সেই সময় এক ঠান্ডা শিরশিরে হাওয়া লাগলো আমার গায়ে। চোখ খুলে দেখি আমরা যেখানে ছিলাম সেটা আর আমাদের ঘর নয়। জায়গাটা হুবহু আমার ঘরের মতোই দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটা ওদের দেশ, জিনদের জগৎ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর তুমি কনফিউজড হচ্ছ বুঝতে পেরেছি। ওদের দেশ বলতে ওদের আলাদা কোনো দেশ নেই। আমাদের এই জগৎটাই ভাগাভাগি করে থাকে ওরা। আমরা শুধু দেখি না, ওরা দেখতে পায়। তোমার বাসাতেও আছে, তবে ওদের মতো ওরাই থাকে। তোমার বাথরুমে আছে, বারান্দায় আছে, ছাদেও আছে। তোমার বাড়ি এই জগতে তোমার, কিন্তু ওদের জগতে এই বাড়ি ওদের। আল্লাহ আমাদের চোখে একটা পর্দা টেনে দিয়েছেন, যেন ভয়ঙ্কর চেহারাগুলো দেখেই আমরা আতঙ্কে মরে না যাই। আমি অনেক সাধনা করে, অনেক মন্ত্রতন্ত্র শিখে সেই পর্দাটা সরানোর ক্ষমতা পেয়েছি, তাই ওদের দেখতে পাই। কিন্তু তুমি বা বাকিরা সেই ক্ষমতাবিহীন। আমাদের রাস্তা, বাজার, বটতলা সবটাই ওদেরও। ওরাও ঠিক আমাদেরই পাশে, কিন্তু আমরা ওদের দেখতে পাই না, নতুবা ওরা সবাইকে দেখাও দেয় না। হুজুর আঙুল তুলে বটগাছটার দিকে দেখিয়ে বলল, ওই দেখো, বট গাছের তলায় এবং ওই যে ডালে বসে ওদের একজন আমাদের কথাই শুনছে। আমি আর ইব্রাহিম তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হুজুর হাসতে হাসতে বললেন, তোমরা কিছু দেখবে না, ওদের দেখা সহজ কাজ নয়। তোমাদের চোখে পর্দা জড়ানো আছে, ওটা সরাতে পারলে তবেই দেখতে পাবে। যাই হোক, ঘটনায় আসি। যখন ইফরিতের জায়গায় গেলাম তখন আমাদের দুইজনের দেহ আসনে ছিল, কিন্তু রুহু সেখানে। মানে রুহু বলতে আমি কিন্তু আমাদের কারিন জিনটার কথা বুঝিয়েছি। ইফরিত আসতেই আমায় আক্রমণ করতে থাকে। আমি তো বসে নেই, যত বিদ্যে জানা ছিল সব প্রয়োগ করলাম। পুরো জায়গাটা যেন ধ্বংসের উপক্রম হয়ে গেল। ও কিছুতেই মানতে চাইছিল না। শেষমেশ এমন এক আয়াত পড়লাম যে ইফরিতটা একেবারে থেমে গেল আর ধরাও দিল। বলল, ঠিক আছে, তোর এই ছেলেকে ছেড়ে দেব। এরপর আমি আবার আমার বাস্তব জগতে ফিরে এলাম, কিন্তু দেখলাম তুমি চোখ বন্ধ করে কাঁপছ। বুঝলাম তোমার কারিন জিন তখনও ইফরিতের কাছে। আমি তোমাকে জাগানোর জন্য যত কসরত করলাম, কিন্তু কিছুতেই কাজ হলো না। শেষে আয়াতের দ্বারা একটা শব্দ তৈরি করলাম, যেটা বিশেষভাবে জিনেরা সহ্য করতে পারে না। ওখানে তোমার কারিন জিন ছিল, তাই সেও শুনতে পেয়েছে, মানে তুমি আর কি। তখনই ইফরিতটা তোমার কারিনকে ছেড়ে দিল আর তুমি নিজের দেহে ফিরলে। কিন্তু মুশকিল এখনো কাটেনি, এখনো 26টা আসন বাকি। সব পার হলে তবেই মুক্তি। ওই ইফরিতটাকে বন্দি করতে পারবো তখন। হুজুরের কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ইব্রাহিম তখন আমাকে বলল, জানিস আমি কি দেখলাম? যখন তুই অজ্ঞান ছিলি তখন তোর শরীরটা থরথর করে কাঁপছিল, এমন ভাবে যে ভাবলাম বাতাসে কেউ তোকে ধরে ঝাঁকাচ্ছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো আর আমরাও চলে এলাম কক্সবাজারে। ফিরে এসে একটু ফ্রেশ হব ভাবলাম, কিন্তু মাথায়
হঠাৎ ইফরিতে সেই কথাটা ঝিলিক দিয়ে উঠল। কি যেন ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আলাইকান তাজহাবা মাই ইয়া জালিকাল কাবার। হ্যাঁ, এটাই ছিল। কিন্তু এটার মানে কি হতে পারে? ভাবতে গিয়ে ফোনটা তুলে গুগলে সার্চ দিলাম। বাংলায় অনুবাদটা দেখে যেন গায়ের রক্ত হিম হয়ে গেল। সেটির অর্থ হলো, তোকে যেতেই হবে আমার সঙ্গে ওই কবরে। হালকা ঠেলা খেয়ে যেন বসলাম বিছানায়। এ কি কাণ্ড! হুজুরকে তো ইফরিত বলল আমাকে ছেড়ে দেবে, তারপরে আমাকে এটি বলল কেন? এখানে তো দেখি সম্পূর্ণ উল্টো কথা। তার মানে ইফরিত হুজুরকে কি ধাপ্পা দিল, আর আমি গাধা এই কথাটা হুজুরকে বললাম না কেন? এইসব ভাবতে ভাবতেই গা ঘেমে একেবারে চপচপে হয়ে গেল আমার। মনে পড়ল হুজুরের সেই কথা, জিনরা তো আশেপাশেই থাকে, আমাদের চোখে দেখা যায় না। চারপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কিচ্ছুই দেখতে পেলাম না। বুকের ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল ইফরিত আমার সামনেই কোথাও বসে আছে, আমাকে আমাকে দেখছে। হুজুরকে তো এখন ফোনেও পাবো না। ভয়ে শরীরটা জমে গেল আমার, মগজটাও কাজ করছে না। হালকা শীতল বাতাস শরীরটা ছুঁয়ে যায়, একদম পাথরের মতো ঠান্ডা হয়ে যায় হাত পা। রাতটা থমথমে হয়ে গেছে একদম। বাইরের চাঁদটা উঠেছে বটে, কিন্তু কুয়াশার চাদরে ঢেকে গিয়ে সব কিছু মিস্টেরিয়াস লাগছে। এমন নীরবতা, মনে হচ্ছে কেউ যেন গলা টিপে চুপ করিয়ে রেখেছে চারপাশটাকে। ঠান্ডা হাওয়া একটা ঝাপটা দিয়ে যাচ্ছিল, গা শিরশির করে উঠল, যেন দূর থেকে কেউ তাকিয়ে আছে, কিন্তু চোখের আড়ালে লুকিয়ে। ইফরিতের ভয়ে ঘুম পুরো উধাও। লাইটটা অন করে খাটে শুয়ে আছি, চোখটা মেলে সিলিংয়ের দিকে তাকিয়ে। ঘরে কেউ নেই, কিন্তু বুকের ভেতর কেমন যেন ঠিপ ঠিপ করছে। অজানা একটা ভয় চারপাশে ঘুরঘুর করছে আমার, অথচ দৃশ্যমান কিছুই নেই। রাত গভীর হতেই সেই বোটকা গন্ধটা নাকে এসে লাগলো। অজান্তেই হাত দিয়ে নাকটা চাপা দিলাম। মনে পড়ল হুজুরের বাড়িতে এই গন্ধটা আমি পেয়েছিলাম, কারিন জিনের রূপে। নাকটা চাপা দিলেও গন্ধটা নাকে গেঁথে বসে আছে। দম বন্ধ হয়ে আসছে আমার। মনে হচ্ছে গলাটা যেন চেপে ধরেছে কেউ। তখনই টের পেলাম হালকা একটা ঝড়ো হাওয়া ঘরের ভেতরে ঢুকলো। বারান্দার দিকে চোখ যেতেই দেখি ব্যালকনিতে একটা অবয়ব। আমি 4 তলায় আছি, এখানে কারো আসা অসম্ভব, কিন্তু ছায়াটার উপস্থিতি এমনই যেন আকাশ থেকে সোজা ঝাঁপিয়ে পড়েছে কেউ, এবং ধীরে ধীরে তারা মাথাটা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাচ্ছে। ভয়ে আমি এক লাফে উঠে বসে পড়লাম বিছানার উপরে। তবে এবার আবার সব শান্ত, যেন কিছুই হয়নি। কেমন যেন একটা দোটানায় পড়ে গেলাম। এটা কি আমি কোনো স্বপ্ন দেখলাম, নাকি সবকিছুই আসলেই ঘটল? এত বাস্তব, এত জাগ্রত অবস্থায় দেখলাম এগুলো আমি। শরীরটা ঠান্ডা হয়ে গেছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার। রাতটা একা একা কাটানোর সিদ্ধান্ত নিলাম, কাউকে ফোন করার সাহস পাইনি। আমি তখন কক্সবাজারে একদম নতুন, একেবারেই একা। এই শহরে তখনও বন্ধুমহল তেমন গড়ে ওঠেনি আমার। যাদের সাথে ছিল তারা এইসব ভূত প্রেতের গল্প শুনে শুধু খিলখিলিয়ে হাসবে জানি। আজকাল এসব কেই বা বিশ্বাস করে? বৈজ্ঞানের যুগে এসব গল্প শুনলে সবাই নানি দাদির পুরনো রূপ কথা বলে উড়িয়ে দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি, যাদের জীবনে এমন কিছু ঘটে না, তারা এসব ঘটনাকে হয় গল্প নয়তো সিনেমার স্ক্রিপ্ট ভেবে নেয়। অথচ যাদের জীবনে এমন ঘটনা ঘটে, তারা পালাতে চায়, ছুটে বাঁচতে চায় তারা। এমন কিছু ঘটলে আপনি নিজেই বিশ্বাস করতে বাধ্য হবেন, এগুলো কোনো রূপ কথা নয়,
এ যে কারো জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতা। সিনেমাগুলো কিন্তু আমাদের জীবনের এইসব ঘটনা নিয়েই তৈরি হয়। সিনেমা থেকে আমাদের জীবন তৈরি হয় না। সিনেমার গল্প কারোর জীবনী, আবার কারো জীবনী থেকেই সিনেমা। যার রটে তার কিছু হলেও তো ঘটে। যাক সেসব কথা, এসব ভেবে বসে থাকার কোনোই মানে হয় না। তাই মন শক্ত করলাম, রাতটা একলা কাটাতেই হবে। যত যাই ঘটবে ঘটুক। আপনাদেরও জোর করে এসব বিশ্বাস করাতে চাই না। যারা বিশ্বাস করে না তাদের গল্প হিসেবেই শুনতে হবে। একদিন যদি কেউ এমন ভয়াবহতার সম্মুখীন হয়, তখনই বুঝবে কিসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। বুঝে যাবেন কেমন এই ভয়াবহ দুঃস্বপ্নের বাস্তব রূপ। রাত বাড়তে না বাড়তেই রুমের ভেতরে কেমন অলৌকিক ব্যাপার ঘটতে লাগলো। বাতাসের মধ্যে অদ্ভুত একটা ভার। খালি মনে হচ্ছিল আমার আশেপাশে যেন কেউ আছে। অজানা ছায়ার মতো কিছু চোখের সামনে ভেসে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে, যেন কেউ আমার সত্তার ভেতর ঢুকে আমাকে কাঁপিয়ে দিচ্ছে। হাওয়া আটকে আছে ঘরের ভেতর, দম বন্ধ হয়ে আসছে। জানলার পর্দা হঠাৎ ছিঁড়ে উঠতে লাগলো, অথচ বাইরে কোনো বাতাস নেই। একটা সময় ঘরের কোণ থেকে ফিসফিসানের মতো আওয়াজ এলো। তাকালেই দেখলাম কই কিছুই তো নেই। কেমন করে রাতটা আমি পেরোলাম আমি সেটা নিজেও জানি না। পুরো শরীর আমার কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়েছিল, সময় থমকে গিয়েছিল। আমি যেন আর কখনোই আলো দেখতে পাবো না। ঘড়ির কাঁটা থেমে থাকলেও কোনো অলৌকিক শক্তির প্রভাবে রাত শেষ হলো অবশেষে। সকালের প্রথম আলোটা যখন কুয়াশার ফাঁক দিয়ে পূর্বাকাশে উঁকি দিল, মনে হলো কক্সবাজারে শীতের ভোর তার সমস্ত রূপ নিয়ে হাজির হলো। হালকা কুয়াশার চাদর মেলে রেখেছে সমুদ্রের ঢেউয়ের ওপরে, আর রোদটা নরম গোলাপি আভায় চলছে। চারপাশে পাখিদের ডাকে একটা নতুন দিনের আগমনী সুর বেজে উঠেছে। ঠান্ডা বাতাসে ত্বক শিরশির করে উঠলেও সেই শীতল স্পর্শে একটা প্রশান্তি মেশানো থাকে। নির্জন রাস্তাগুলোতে কুয়াশা জমে আছে, গাছের পাতায় শিশির বিন্দু ঝকঝক করছে। সমুদ্রের দিক থেকে আসা ঠান্ডা হাওয়া গায়ে লাগলেই মনে হয় একটা একটা কম্বল খুব জরুরি। রোদ উঠলে হয়তো এই কুয়াশা কেটে যাবে, কিন্তু দৃশ্যটা শান্তি মিশিয়ে দেবে। সেই সুন্দর ভোরে দাঁড়িয়ে আমি একটুও শান্তি পাচ্ছিলাম না। আমার সারা শরীর দুর্বল হয়ে কাঁপছিল। মাথার মধ্যে ভয় আর চিন্তা একসঙ্গে হুলুস্থুলু পাকিয়ে বসেছিল। গত রাতের কোনো কিছুই আমি ভুলতে পারছিলাম না। ভয় আর আতঙ্কে এক মুহূর্তের জন্যেও আমি চোখ বুজিনি। শরীর মন সবকিছু অবশ হয়ে গেছে। মাথাটা আর ঠিক মতো কাজ করছিল না। ফোনটা হাতে নিলাম, নাম্বার টিপে ইব্রাহিমকে কল দিলাম। কল রিসিভ হতেই গলার মধ্যে সারা রাতের অস্থিরতা নিয়ে বললাম, ইব্রাহিম, আয়ুব হুজুরের বাড়ি যেতে হবে এক্ষুনি। সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। কলাতলি ডলফিন মোড়ে এসে প্রথমে এক কাপ চা খেয়ে নিলাম। চায়ের দোকানের ধোঁয়া, পিঁপড়ের শাড়ির মতো রাস্তায় নেমে আসা মানুষজন, আর চারপাশে অচেনা একটা সরগরম ভাব, এসব দেখে কিছুটা স্বাভাবিক হতে চাইছিলাম। ইব্রাহিম এসে পড়তেই দুজন মিলে একটা হালকা নাস্তা সেরে নিলাম। তারপর বেরোলাম আয়ুব হুজুরের বাড়ির দিকে। গাড়িতে বসার পর ইব্রাহিম আমাকে বলল, কি রে রিয়াজ, চেহারা তোর এমন কেন? এক রাতেই এত অগোছালো ভাব কি করে হলো? আমি কিছু বলার আগেই সে আবার বলল, চোখের নিচে কালো দাগ, গাল বসে গেছে, এতটা কিভাবে?
আমার মন তেমন ভালো ছিল না, তাই শুধু বললাম, অনেক কিছু হয়েছে, পরে বলছি, আগে হুজুরের কাছে যেয়ে নি। প্রায় 1.5 ঘন্টা পর আমরা রোহিঙ্গা ক্যাম্পের কাছে এসে পৌঁছলাম। হুজুরকে পাওয়া গেল আলমের চায়ের দোকানে। তিনি বেশ সাদা মাটা ভাবে চা খেতে বসেছিলেন। আমি উত্তেজিত হয়ে রাতের ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু হুজুর চোখের ইশারায় আমায় থামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এখানে প্রকাশ্যে এসব বলা একদমই ঠিক হবে না। হয়তো তিনি চান না তার কাজকর্মের ব্যাপারে প্রকাশ্যে আলোচনা করতে। কিছুটা বুঝে আমি ইব্রাহিমকে বললাম, 2টো চেয়ার নিয়ে নিরিবিলিটায় বসি, এখানে লোকজনের শব্দ বড্ড বেশি। এ বলে আমি আমার চেয়ার নিয়ে সরে এলাম। ইব্রাহিম আর হুজুরও চলে এলেন। কথোপকথনে ইব্রাহিম বলল, আচ্ছা আয়ুব হুজুর, শোনা যায় আপনি নাকি বর্ডার পেরিয়ে অনেক দূরে গিয়ে কাজ করেন, মানে মায়ানমারে? বর্ডারের কথা ছাড়ুন মিয়া ভাই, কত কিছুই তো আছে। আমার কাজ তো মানুষকে শান্তি দেওয়ার। বর্ডার, থানা এসব কাটাতার আমাদের আটকায় না। আচ্ছা হুজুর, একটা কথা, আপনি এত জায়গায় ঘোরেন, সবখানেই কি অলৌকিক ব্যাপার ঘটে? আয়ুব হুজুর একটা বিড়ি ধরাতে ধরাতে বললেন, অলৌকিক আর কি, মানুষ ভয় পায়, এই সুযোগে শয়তান খেলা করে। ভয় যে কি জিনিস তা তুমি কাল রাতে টের পেয়েছ, রাইট? আমি সেই প্রসঙ্গে যাবার আগে হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা আমার বাসায় চলে যান রিয়াজ ভাই, আমি মিনিট 10 একটা কাজ সেরে আসি। বলেই তিনি স্থানটা ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেলেন। আমি দোকানের বিল মিটিয়ে একটা আকিজ বিড়ির প্যাকেট কিনে নিলাম। জানি উনি এই বিড়ি খেতে ভালোবাসেন। এরপর ইব্রাহিম আর আমি হুজুরের বাড়ির দিকে হাঁটা দিলাম। হুজুরের বাড়ির বারান্দায় আমরা গিয়ে বসলাম। চারপাশে নির্জনতা, তবে পাশের বাড়ি থেকে ভেসে আসা কিছু মানুষের অস্পষ্ট কোলাহল ছিল। 10-12 মিনিট পর হুজুর ফিরে এলেন, চোখে মুখে অদ্ভুত প্রশান্তি নিয়ে, যা শুধু তার মতো মানুষদেরকেই মানায়। চলেন বলে আমাদেরকে নিয়ে সোজা নিজের আসনের ঘরে ঢুকলেন। ঘরটায় ঢুকেই অন্যরকম একটা শীতল ভাব টের পেলাম, যেন সব কিছুই নিস্তব্ধ, কিন্তু ঘরটায় এমন একটা পরিবেশ যেন অদৃশ্য কিছু আমাদের উপর নজর রাখছে। হুজুর একটা কাপড়ের ঝোলার ভেতর থেকে কিছু ধাতব আর তাবিজের মতো জিনিস বের করে বললেন, গত রাতে তোমাকে ইফরিত জিন আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি, শুধু ভয় দেখিয়ে গেছে। রাতটা চোখের সামনে ভাসতেই আমি চমকে উঠে বললাম, ভয় দেখানোর জন্য এত আয়োজন? হুজুর বিড়ি ধরাতে ধরাতে বললেন, তুমি জানো ইফরিত নিজেই ব্ল্যাক ম্যাজিক জানে। গত রাতে সে তার জিনদের তোমার ঘরে পাঠিয়েছিল। 12টা জিন ছিল তোমার রুমে, সবাই ভয়ের খেলা খেলতে এসেছিল। আমি স্পষ্ট হবার জন্য বললাম, কিন্তু শুধু ভয় কেন দেখালো? আর কোনো ক্ষতি তো করলো না। হুজুর হালকা হেসে বললেন, তোমার মগজে তারা খেলেছে, কিন্তু তোমার শরীরে ঢুকতে পারেনি। আমার আসনের কবজ তোমার সাথেই ছিল। আল্লাহর দয়ায় তারা তোমার ওপর পুরোপুরি প্রভাব ফেলতে পারেনি। হুজুরের কথাটা শুনে এইবার বুঝলাম কেন ঘড়ির কাঁটা বন্ধ থাকার পরেও আমি সময় পার করতে পারলাম। এরপর তিনি আমায় কয়েকটা তাবিজ আর কিছু ধূপ ধুনো দিয়ে বললেন, এগুলো তোমার আর তোমার মায়ের জন্য, নিয়ম করে ব্যবহার করো। সঠিক নিয়মেই কিন্তু করবে, যাতে ওরা আর ফেরত না আসে। আমি সেসব হাতে নিয়ে সবকিছু বুঝে হুজুরকে বিদায় জানালাম। মনটা একটু হালকা লাগছিল, যেন একটা অসহনীয় বোঝা নেমে গেল বুক থেকে। ইব্রাহিমের সঙ্গে ফেরার পথে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, এইবার যেন আর কোনোদিন এমন ভয়ঙ্কর রাতের মুখোমুখি না হতে হয়। আর হইওনি মুখোমুখি। হ্যাঁ, আর হইনি। সেদিনের পর আয়ুব হুজুরের দেওয়া তাবিজ, ওনার শিখিয়ে দেওয়া আমল
সব মেনে চললাম। শরীর যে ভেঙে পড়ছিল, ধীরে ধীরে সেই ক্লান্তি কাটতে শুরু করলো। চোখের নিচের কালি, মাথার ভেতরের ভার সব কোথায় যেন মিলিয়ে গেল। ব্যবসায় যে অদৃশ্য বাধা দাঁড়িয়েছিল, সেটাও অদ্ভুতভাবে গলে গেল। জীবনটা ধীরে ধীরে নিজের গতিতে ফিরতে শুরু করলো। ইফরিত জিনের আসর থেকে মুক্তি পেলাম বটে, কিন্তু সেই মুক্তি সহজে আসেনি। এসব সহজ ছিল না, মোটেও না। সেই ভয়ঙ্কর রাতের পরবর্তীতে যা ঘটল, তার পেছনে বহু লম্বা এক ঘটনা জড়িয়েছিল, যা তখন আমি জানতাম না। এ যেন নদীর নিচের স্রোতের মতো, যা ভেতরে ভেতরে বয়ে চলেছিল, অথচ উপরে থেকে কিচ্ছুটি টের পাইনি। পরে বুঝতে পেরেছি, আমার এই মুক্তির পথ কতটা ঘন ঘোর অন্ধকারের ভেতর দিয়ে গেছে। আয়ুব হুজুরের নির্দেশ আর আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেলেও লড়াইটা অনেক গভীরে হয়েছিল, আমার দেখা জগতের বাইরে, অন্য কোনো স্তরে। এই অভিজ্ঞতায় একটা কথা আমি শিখে গেছি, জীবনে অনেক কিছুই বিজ্ঞানে ধরা পড়ে না। কিছু লড়াই কাগজ কলমের হিসাব ছাড়িয়ে যায়, যা অনুভব করা যায় শুধু নিজের জীবনে ঘটলে। আয়ুব হুজুরের বাড়ি থেকে আসার ঠিক 15 দিনের মাথায় উনি হঠাৎ ফোন করলেন আমাকে। ফোনটা ধরতেই গম্ভীর গলায় বললেন, কে আমার উপর কালো জাদু করেছে আর তাদের উদ্দেশ্যটাই কি ছিল। এতদিন মুখ খোলেননি, কিন্তু সেদিন কেন খুললেন সেটা জানলে মাথায় হাত পড়বে। সেই কাহিনীটা শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে। হুজুরের সাথে আলাপ শেষ হওয়ার আগে উনি একটা কথা বললেন, যা একটি সূত্রের রূপ ধারণ করে। উনি বললেন, দেখো রিয়াজ, একদিন এমন জায়গায় তুমি পৌঁছবে যেখানে অনেক ভালো কাজ করার সুযোগ পাবে। রাস্তাটা কিন্তু খুব একটা সহজ হবে না, কষ্ট হবে, পিঠে বোঝা বাড়বে, ঘাম ছুটবে, তবু নিজের দায়িত্ব থেকে পিছু হটো না। ধরো তোমার এই সুস্থতা আল্লাহ তোমার ভালো কাজের ওসিলায় কবুল করেছেন, যা সময়ের সারিতে অপেক্ষারত। রাখি, আবার দেখা হবে। সেই সময় কথাগুলোর মানেটা আমি পুরোটা বুঝিনি, কিন্তু আজকের এই দিনে এসে সবটা স্পষ্ট লাগছে। আপনারাও হয়তো একটু আঁচ করতে পারছেন, কিন্তু পুরোটা না। জানেন সেটা কি? প্রায় 18-20 দিন কেটে গেছে। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে চললাম আয়ুব হুজুরের বাড়ি। মা বাবার চিকিৎসা তো হয়েই ছিল, এবার বোন আর ভাগ্নির জন্য ওনার কাছে আসা। ভাবলাম একটু খোঁজ খবরও নেওয়া হবে, কিন্তু গিয়ে যা দেখলাম একেবারে দম আটকে গেল। থতমত খেয়ে একেবারে ভেঙে পড়লাম। আয়ুব হুজুরের ঘরটাই আর নেই। সেই শান্ত ছিমছাম ঘরটা এখন যেন দুঃস্বপ্নের মতো পোড়া কাঠামো হয়ে পড়ে আছে। চারপাশে পোড়া গন্ধ, জায়গাটা একদম খালি। শুধু পড়ে আছে কয়েকটা পোড়া কাঠের টুকরো, দগ্ধ টিনের পাত, পলিথিনের টুকরো টাকরা। মাটিতে কালো হয়ে ছাই পড়ে আছে। কেউ যেন সব কিছু পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে। কোথাও কিছুই নেই, শুধু এক থমথমে ভাব। পা থেকে মাটি সরে গেল আমার, মনটা কেমন ভারী হয়ে গেল। চোখের কোণও ভিজে উঠল। দোনামোনা করতে করতে পাশের ঘরের দিকে এগিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আচ্ছা আয়ুব হুজুরের কি হলো? ওনারা আমার দিকে কেমন করুণ চোখে তাকালেন, তারপর বললেন, কিছুদিন ধরেই আয়ুব হুজুরের ঘর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতো, কেমন অশরীরী ফিসফিসানি আর গলার আওয়াজ। মাঝে মধ্যে একেবারে কর্কশ হাসি, কখনো আবার লোহার ঘষা ঘষা শব্দ, যা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠত। কেমন যেন মনে হতো ঘরের ভেতরটায় কেউ গোটা বাড়ির দেয়াল আছড়ে আছড়ে উঠছে। রাতের সময় সেসব আওয়াজ শুনে
কানে হাত চাপা দিয়ে বসে থাকতাম। মনে হতো আরো একটু কাছে এলেই কানটা ফেটে যাবে। ভয়ানক অস্বস্তি, এমনটা আগে কখনো শুনিনি। তবে আমরা শব্দের উৎস খুঁজতে ছুটে যেতাম, হুজুরের ঘরের সামনে গিয়ে দাঁড়াতাম। অমনি অমনি সব চুপ। আর আয়ুব হুজুর দরজা খুললে ঘরটা একদম স্বাভাবিক দেখাতো, কিন্তু ওনার চোখ মুখে কেমন একটা অদ্ভুত রক্ত জমাট ভয়ানক ভাব। চেহারাটা এমন যেন অনেক বড় কোনো ভয় দেখেছেন। সেই রূপটা একবার দেখেই গায়ে ঠান্ডা স্রোত বয়ে যেত। শুধু আমি না, আমাদের ঘরে সবাই বলে আয়ুব হুজুরের ওই মুখটা যেন ঠিক মানুষ নয়, কেমন ভয় ধরানো একটা অচেনা ছায়া। আয়ুব হুজুরের পরিবারটা বড়ই রহস্যে ভরা। মায়ানমার থেকে আসার পর উনি ক্যাম্পে একাই থাকেন, যদিও একসময় গোটা পরিবার নিয়েই এসেছিলেন, এক স্ত্রী, 3টে ছেলে মেয়ে, কিন্তু আজকাল তাদের আর কোথাও দেখা যায় না। আমরা কেউ কিছু জিজ্ঞেস করলেই মুখ ভার করে থাকতেন, একেবারে নীরব, মুখ ফুটে একটা কথাও বলতেন না। তবে যখন ওনার স্ত্রী আর বাচ্চারা চলে যায়, ঠিক তারপরেই ক্যাম্প 15 থেকে ওনার মা, বাবা, 2 ভাই আর এক বোন এসে হাজির হয়েছিল। এইখানেও আরেকটা গল্প আছে। ঠিক 3 দিনের মাথায় খবর এলো আয়ুব হুজুরের ভাইয়ের লাশ পড়ে আছে ক্যাম্প 14 পাশেই, কাটা পাথরে ঠাসা পাহাড়ের তলায়। একেবারে চেনা যায় না, এমন ভাবে থ্যাতলানো। বিধর্মী মগগুলোর কাজ সব, সরাসরি গুলি চালিয়ে মেরে ফেলেছে। সবাই ভাবে রোহিঙ্গারা তো আরামই আছে, ত্রাণ পাচ্ছে, সাহায্য পাচ্ছে, অথচ সেই সুবিধার বিনিময়ে কত রোহিঙ্গার প্রাণ যে যাচ্ছে রোজ, কেউ তার খবর রাখে না। এখানকার জীবন এমন, অন্য ক্যাম্পের লোক এসে আমাদের এখানে হামলা চালায়, আমাদের লোকেদের গুলি চালিয়ে মারে। শত্রু ক্যাম্পের লোকেরা এসে আমাদের গুলি চালায়, আমাদের লোকেরা আবার পাল্টা গুলি চালায়। পুরো ক্যাম্পে এ ব্লক, সি ব্লক, বি ব্লকও আলাদা আলাদা দল গড়ে উঠেছে। বিধর্মীরা আমাদের মেরে শেষ করার প্রতিজ্ঞা করেছে, আর এদের সঙ্গ দেয় আমাদেরই কিছু বাঙালি মুসলিম ভাই বোন, যারা সামান্য কাগজের নোটের জন্য নিজেদের মানুষের প্রাণ বিক্রি করে দেয়। এই এই ক্যাম্পে সেনাবাহিনীর বড়ই দরকার। পাহাড়ি গোত্রগুলো সেনা হটিয়ে দিতে চায়, আর আমরা আল্লাহর কাছে রোজ এই প্রার্থনা করি সেনাবাহিনী যেন আমাদের সুরক্ষা দিতে আবার ফিরে আসে। এখানে এখানে এখন তো একরকম গৃহযুদ্ধ চলছে। একটা নয়, অনেক দল ক্যাম্পের ভেতরে প্রতিনিয়ত সংঘাতে লিপ্ত। কোনো দল আমাদের বাঁচাতে চায়, আবার কোনো দল চায় মারতে। যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তারপর তারপর আরসু, মুন্না গ্রুপ, ইসলাম গ্রুপ, দিল মোহাম্মদ গ্রুপ, আলিক্ষিন ইত্যাদি। এত গোষ্ঠী যে মাঝখানে আমরা যারা শুধু শান্তিতে বাঁচতে চাই, তাদের প্রাণ ওষ্ঠাগত। এদের গন্ডগোলে আমাদের প্রাণ যায় রোজ। এখন আর আমাদের কেউ নেই, নিজেরাই নিজেদের সুরক্ষার জন্য লড়ে যাচ্ছি। এমনই একটা মারপিটে মারা গেল আয়ুব হুজুরের ভাই। তারপর কি হলো জানেন? পরের দিন ভোরে দেখি হুজুরের বাড়ি পরিবারটা কেউই নাই, যেন যেন বাতাসে মিলিয়ে গেছে। হুজুরের পরিবারের খোঁজ জানার ইচ্ছেটাও আর হলো না আমাদের। জানতাম জিজ্ঞেস করলে উনি মুখের কোণে একটা নীরব হাসি ছাড়া কিছুই বলবেন না। এর পরের কদিন এমন কাণ্ড দেখলাম, প্রতিদিন রাতে হুজুরের ঘর থেকে বিচ্ছিরি সব আওয়াজ শোনা যেত। কিরকম কড়া কড়া শব্দ, থাপ্পড় পড়ছে যেন দেয়ালে, মাটি যেন কাঁপছে, আকাশ ফাটছে। দূর থেকে ভয় পেতাম আমরা, কিন্তু কাছে গেলেই দেখতাম সব চুপচাপ। অন্ধকারে দাঁড়িয়ে থাকতাম, শব্দটা যেন কানে বাজত, কিন্তু ওর উৎস বোঝা যেত না। এক মুঠো স্নিগ্ধ বাতাসে মিলিয়ে যেত সেই শব্দগুলো, কিচ্ছুটি ঠাহর হতো না। এইটুকু বলে লোকটা থেমে গেল। লোকটা থামতেই আমি বুঝলাম ওনার গলা শুকিয়ে কাঠ। তখন আস্তে করে বললাম, বাকি গল্পটা চলুন না,
আলমের দোকানে বসে এক কাপ চা খেতে খেতে শুনি, কেমন? মুখে একটুখানি সম্মতি এনে লোকটা গটগটিয়ে রাজি হয়ে গেল। দুজনে আলমের চায়ের দোকানের দিকে হাঁটা লাগালাম। পথে হাঁটতে হাঁটতে আমি ভাবছি হুজুরের ওই সেই শেষ কথাগুলোই কানের মধ্যে কেমন গুনগুন করছে। তার সেই কথাগুলো হুজুর বলেছিলেন আমাদের পরিবারে নাকি একজন মহিলা আছে যাকে রক্তের বাঁধন বলে, সেটা মানলেও যার নজরটায় বিষ ভরা। সেই মহিলা নাকি কোনো দিনই চাইতো না আমরা ভালো থাকি, মাথা উঁচু করে বাঁচি, বরং চাইতো আমাদের ঘাড়ে পা দিয়ে সবকিছু গিলে ফেলতে। এর জন্যেই সে গিয়ে মেলামেশা করেছিল এক তান্ত্রিক দরবেশের সাথে। তান্ত্রিক নাকি এমন সব অদ্ভুত জিনিসপত্র মিশিয়ে কি সব খেলা করেছে যাতে আমার পেছনে ইফরিত, সেই ইফরিত জাতের জিনের নজর পড়ল। তখন থেকেই আমার জীবনের ছন্দটা পুরো উল্টো ঘুরে গেল। এদিকে বাবার উপরেও তন্ত্রমন্ত্র করেছিল সেই মহিলা। বাবার উপরের বান তো কেটে ফেলা গেল, বাবাও জানলেন মহিলার পরিচয়। কিন্তু হুজুরের কাছে যখন মহিলার নাম জানতে চেয়েছিলাম, উনি তখন সরাসরি কিছুই বললেন না, বরং বললেন, তুমি কি সুস্থতা চাইছো নাকি শত্রুকে চিহ্নিত করতে চাও? আমি বুঝলাম এই পরিস্থিতিতে সুস্থতাটাই আসল, শত্রুকে জেনেও বা কি করব? মহিলা যে কে তা বর্ণনাতেই চিনে ফেললাম। তবু কখনোই তাকে এই বিষয়ে ধরিনি আমি, কারণ হুজুরের নিষেধ ছিল। আরেকটা কথা শুনিয়ে গিয়েছিলেন হুজুর, সেইটা তো মাথায় গেঁথে আছে। বলেছিলেন সামনের দিনগুলোতে নাকি আমার কাঁধে অনেক বড় দায়িত্ব আসবে। এর মানেটা কি? এ আবার কিসের দায়িত্ব? একটা জায়গায় নাকি আমি পৌঁছবো যেখান থেকে অনেক মানুষের উপকার করা যাবে। এইটুকু ভেবেই মগজে উকি দিল, আমারও কি তবে হুজুরের মতো কোনো শক্তি আসবে? আরে ধুর ছাই, আমি আর কি করে হব হুজুরের মতো? ওনার মতো গাম্ভীর্য, ওই ইমানের জোর, এসব আমার আছে নাকি? আর হুজুরকে তো দেখেছি ভারী ধার্মিক মানুষ। একটাই ছোট্ট বদ অভ্যাস, শুধু বিড়ি খেতেন। আর কোনো পাপ কাজে দেখিনি তাকে। আর আমি, আমার মতো ছেলের কপালে হুজুরের মতো হওয়া নেই। তবে একটা কথা উনি খুব কড়াভাবেই বলেছিলেন, দায়িত্ব পালন করতে হবে। সে সেইটাও বলে গেলেন আবার দেখা হবে। হঠাৎই বুকটা কেমন যেন কেঁপে উঠল। আবার দেখা হবে মানে? উনি কি আগামীর কিছু আন্দাজ পেয়েই বলে গিয়েছিলেন, নাকি শুধু ক্যাম্পে এলে, নাকি অন্য কিছুর ইঙ্গিত? যাকে সেসব কথা। আলমের দোকানে এই লোকটার মুখে যদি আজ একটু ভাঙতে পারি ওই গল্পটা, তাহলে হয়তো কিছু আঁচ মিলবে। যাই হোক, শেষে আলমের চায়ের দোকানে গিয়ে বসলাম। লোকটার হাতে এক কাপ চা গুজে দিলাম আর দুজনে দুটো সিগারেট ধরালাম। তিনি চায়ের কাপে একবার চুমুক দিলেন, তারপর আবার বলতে শুরু করলেন, আয়ুব হুজুরের ঘর থেকে রোজ ওইসব গা ছমছমে আওয়াজ আসতো, যেন কেউ কাঁসার ঘন্টা বাজাচ্ছে কানে। অন্ধকার রাতে যখন পুরো ক্যাম্প চুপচাপ, সেই সময় হঠাৎ করে ভেসে আসতো একটা গম গম আওয়াজ, যেন মাটির নিচ থেকে ভৌতিক ধ্বনি উঠছে। আর আমরা সবাই ভাবতাম হুজুর ভেতরে ঠিক কি করছেন, কি ভয়ানক শক্তি নিয়ে খেলছেন কে জানে। তারপর হঠাৎ খবর এলো হুজুরের ভাইকে মেরে ফেলার দলের একজন রহস্যময় ভাবে মারা গেছে। এটা শুনে আমি উৎসুক হয়ে বলে উঠলাম, অলৌকিক মানে? কেমন অলৌকিক? লোকটা আমার কথার ফাঁকে আবার বলতে শুরু করলো, দেখেন রীতিমতো সিনেমার মতো লাগবে শোনার পর। হুজুরের ভাইকে হত্যা করা দলের একটা লোক একদিন হঠাৎ কেমন কাঁপতে শুরু করলো, তারপর পেট চেপে ধরে বসে পড়লো। কিছু বুঝে ওঠার আগেই মুখ থেকে রক্ত গড়াতে শুরু করলো, সোজা রক্ত বমি। আর আর তখনই ওনার মুখে একটা অদ্ভুত বিকট চিৎকার। এমন চিৎকার কানে আসলে শরীরের লোম খাড়া হয়ে যায়, এমনকি দাঁড়াতেও ভয় লাগে।
লোকটা এক নিঃশ্বাসে বলে চলল। এইবার বাকি লোকেরা দৌড়ে গিয়ে ধরতে গেল লোকটাকে, কি জানে একটু হেল্প করার আশায় হয়তো, কিন্তু কেউ ছোঁয়া মাত্রই ওই লোকটার চামড়া ফেটে যাচ্ছে। পাতলা পলিথিন টান দিলে যেমন হয়, ধরার তো উপায় নেই। একে একে ওর গায়ের সব জায়গাটা ফেটে যাচ্ছে, হাতের তালুতে, গলায়, পেটে, যেখানেই ধরে সেখানেই ফুটো হয়ে যায়, আর সেখান থেকে রক্ত গড়াচ্ছে। আর রক্ত গড়াতে গড়াতে ধীরে ধীরে সেই রক্তের রং লাল থেকে কালোতে বদলে যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেছি, হাড়ে ঠান্ডা লাগছে কথাগুলো শুনে। লোকটা তখনও বলেই যাচ্ছে, যেন চামড়ার নিচে সব ফাঁকা, রক্ত শুকিয়ে কালো হচ্ছে, সারা গা কালো রক্তে ভেসে গিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। লোকটা চায়ে শেষ চুমুক দিয়ে গলা খাকারি দিল, তারপর আবার বলতে শুরু করলো। তারপর ঠিক 2 দিন কাটতে না কাটতেই আবার ওই একই দলের একজনের গায়ে ঠিক ওই রকম কাণ্ড ঘটল। শুরুর মৃত্যুতে সবাই ভেবেছিল হয়তো কোনো রোগ বালাই বা ভাইরাস, কিন্তু এবার ব্যাখ্যা দেবার মতো কিছুই নেই। কেউ কেউ চাপাচাপি করলো যে ছোঁয়াচে রোগ এটা। এনজিওর লোক এসে লাশখানা ভালো করে পরীক্ষা করলো, কিন্তু কোনো রোগ খুঁজে পেল না। ব্যাস, এবার ব্যাপারটা চটকে গেছে, আর সবাই বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই কোনো তান্ত্রিকের ব্যাপার স্যাপার হবে। আমিও হতভম্ব হয়ে লোকটার কথা শুনে যাচ্ছিলাম। মুখটা জল জল করছে লোকটার। তারপর জিজ্ঞেস করলাম। লোকটা আবার বলতে লাগলো, তারপর রাত পোহাতে না পোহাতেই ক্যাম্পে তুমুল রণক্ষেত্র। ক্যাম্পের লোকজন গুঞ্জন শোনে। এইবার ওই দলের আরেকজন চায়ের দোকানে বসেই হঠাৎ করে রক্তবমি শুরু করলো। তারপর সেই একই কাণ্ড, চামড়া ফাটছে, ফেনা তুলছে, যেন পলিথিনে ফাটল ধরেছে। মিনিট কয়েকের মধ্যেই রক্তের রং কালো হয়ে যায়, তারপর মারা যায় ওই জায়গাতেই। এমনি করেই 1-2 করে 16 জন ঠিক ওইভাবেই মারা গেল। একদিনে নয়, দিনে দিনে এক একজন করে। আমি নিঃশব্দে গিলছিলাম লোকটার কথা, ঘটনার ভেতরে ঢুকে যাচ্ছি। লোকটা একটু থেমে আমার দিকে তাকিয়ে বলল, এইবার সবাই ধরেই নিল ব্যাপারটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই না। কেউ আর রোগ ব্যাধির কথা বলল না। তারা খোঁজ খবর করতে লাগলো, কে এমন কারবার করে, মানে জাদুবিদ্যা কার কার আছে এমন লোক। একে একে অনেকের নাম উঠল, কিন্তু হঠাৎ আয়ুব হুজুরের ভাইয়ের নামটা এলো সামনে, যাকে খুন করেছিল ওই গ্রুপটাই। ব্যাস, তারা ঠিক করলো আয়ুব হুজুরকে খুঁজে বের করতে হবে। লোকটা এবার আরো নিচু গলায় বলতে লাগলো, এরপর গতকাল সকালে ওই দলের লোকজন এসে পৌঁছালো আয়ুব হুজুরের বাড়িতে। এসে দরজায় জোরসে কড়া নাড়তে লাগলো। দরজা খোলার সাথে সাথে দুজন এসে ঠেলে ভেতরে নিয়ে গেল হুজুরকে। ক্যাম্পের বাকি লোকজন সেই গোলমাল শুনে বাইরে চলে এলো, কিন্তু সাহস হচ্ছিল না ঢোকার, কারণ সেই দলের বাকি লোকেরা চারিদিকে হাতিয়ার নিয়ে ঘিরে দাঁড়িয়েছিল, যেন কেউ হুজুরকে বাঁচাতে না পারে। কথাগুলো শুনতে শুনতে আমার গা ছমছম করছে। লোকটা আরো ঘনিষ্ঠ গলায় বলল, এইবার ভেতরে কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ সবাই দেখতে পেল আয়ুব হুজুরের ঘর থেকে ধোঁয়া উঠছে, তারপর ধপ করে আগুন জ্বলে উঠল। এমন আগুন ধরছে রে ভাই, বাইরে থেকে তাপটা পর্যন্ত টের পাওয়া যায়। এই তাপ যেন আমাদের নিত্যদিনের ব্যবহার করা আগুনের তাপ না, এই তাপ ভিন্ন তাপ। এই আগুন অন্য রকমের ছিল রে ভাই। ভেতরে আয়ুব হুজুর আর তাদের 2 জন লোক রয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতর সবকিছু একসাথে পুড়ে শেষ। 3খানা লাশের ছাইয়ের দানা পর্যন্ত পাওয়া যায়নি। আমার গা রীতিমতো শিউরে উঠেছে। লোকটা আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই দলের লোকজন কিন্তু তাদের 2 সাথীর মৃত্যু নিয়ে বিন্দু মাত্র দুঃখ করল না। উল্টো তারা আয়ুব হুজুরের মৃত্যুতে গুলিগোলা ছুঁড়ে আকাশ ফাটাচ্ছিল, পালন করল বিজয় উৎসব। এরপর তাদের ফিরতে দেখে আর কিছু করার ছিল না, কারণ ততক্ষণে সব পুড়ে শেষ। বাকিটা তুমিই দেখলে এসে। এই বলে লোকটা চুপ করে গেল। আমি যেন অন্ধকারে পড়ে গেলাম। একটা গা চাপা ভারী মন খারাপ পুরো বুকটাকে জাপটে ধরলো। বোন ভাগ্নের চিকিৎসা না করতে পারার কষ্টটা নেই, কিন্তু আয়ুব হুজুরের জন্য মনটা হু হু করে কেঁদে উঠল। ভাবলাম,
এই মানুষটাই আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল। জীবনের আসল স্বাদটা তারই উসিলায় পেলাম, তারই উসিলায় নিজের জীবনের নতুন পথটা খুঁজে পেলাম। অথচ সেই খবরটুকু তাকে দিয়ে যেতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম, তারপর মিষ্টির প্যাকেটটা সেই লোকটার হাতে দিয়ে বললাম, এই নিন, আমি ফিরছি। লোকটা একটু অবাক হলেও কিছু বলল না। আমি ধীর পায়ে হেঁটে গেলাম হুজুরের পোড়া বাড়িটার সামনে। ঘরের পোড়া কাঠগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো যেন হুজুর সেখানেই দাঁড়িয়ে আছেন। ওই পোড়া কাঠের ফাঁক দিয়ে আমাকে দেখছেন আর মিটি মিটি হাসছেন। চোখের জলে বুকটা ভারী হয়ে এলো। জানি ওটা আমার কল্পনা, কিন্তু মনে হলো হুজুর আসলেই আমার দিকে তাকিয়ে আছেন। বুকের ভেতরে ভারী একটা চাপ নিয়ে শেষবারের মতো পুরো বাড়িটা দেখে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ঘটনা এখানেই শেষ নয়। এই 2 বছরে বিজনেসে ভালো ফল তো করলামই, সাথে লেখালেখিতেও বেশ খ্যাতি জমাতে শুরু করলাম। মাঝে মাঝে এই আয়ু হুজুরের কথা মনে পড়তো, বিশেষ করে যখন ভৌতিক বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে গল্প লিখতাম। সেই ভয়ানক অভিজ্ঞতা, অদ্ভুত সব ঘটনার স্মৃতি আমাকে লেখার ক্ষেত্রে বেশ সাহায্য করত। এই যেন নতুন লেখা নয়, বরং আমি পুরনো স্মৃতি আঁকড়ে ধরে চলছি। লিখতে লিখতে আমার রিয়াজ রাজ অফিসিয়াল পেজটাও বেশ বড় হতে লাগলো। পাঠক দর্শক ঠিকরে বেরোচ্ছে পেজ থেকে। আর সেই সময় থেকেই ভাবনা চিন্তা চলল বইয়ের। 19 সালে বই বের করব বলে ঠিক করেছিলাম, কিন্তু সেই সময় লেখায় এতটা মসৃণতা আনতে পারিনি। তবে 2023-এ গিয়ে একটা বই প্রকাশ করলাম। যাকে শুরু থেকে বলতে গেলে বলি, 19 সালের শেষে ঠিক 20 সালের আগ দিয়ে একটা ঘটনার সূত্রপাত। ডিসেম্বরে হবে বোধহয়। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে আমার ফোনে কল এলো। ট্রু কলারে দেখলাম নাম্বারটা মায়ানমারের। কৌতূহলটা গাইগুই করে কেমন যেন চাকরি উঠল মনে। মিয়ানমারের নাম শুনলেই 2 বছর ধরে কেবল আয়া হুজুরের নামটাই ভাসে মাথায়। রিসিভ করতেই শুনি ওপাশ থেকে সেই চেনা গলা, সেই চেনা ভাষা, সেই বিশ্বাসের এক অপূর্ব আওয়াজ। আয়ুব হুজুর। কানে বাজছে, রিয়াজ ভাই, বলেছিলাম না আবার দেখা হবে? আমি আসবো জানুয়ারিতেই। কি বলবো, কেমন করে বলবো, আমার কাছে ওই মুহূর্তের অনুভূতি প্রকাশ করা অসম্ভব। ফোন হাতে চেপে ধরে চোখ ভিজে গেল। বুকের কোথাও যেন চির ধরছে। 2 বছর ধরে যাকে মৃত ভেবে এসেছি, সেই মানুষটাই আজ জীবিত অবস্থায় ফোন করেছে। কান্নাটা বোধহয় অবধারিতই ছিল। যাই হোক, এই গল্প এখানেই শেষ, কিন্তু সিরিজটা নয়। এর পরের গল্পে জানাবো এই 2 বছর ধরে আয়ুব হুজুর কোথায় ছিলেন, কি করেছেন, কেন আমাকে এড়িয়েই বা থেকেছেন। এই নতুন গল্পটার নাম এখনো ঠিক করা হয়নি, কিন্তু অতি শীঘ্রই সবাই ইনশাআল্লাহ জেনে যাবেন। নতুন নাম, নতুন গল্প আর নতুন ভয়ের ছোঁয়ায়। আর এই গল্পটার অনুভূতি এমন যে সন্ধেটা যখন গাঢ় অন্ধকারে গা ঢাকা দেয়, তখন ঘরের ভেতর কোনো একটা শব্দ, ঠক ঠক, হালকা একটা আওয়াজ। জানেন সেটা কি? কখনো নিজের মনের ভুলও তো হতে পারে, কিন্তু তখন এমন এক ভয় জাগে যে মনের ভুল বলে মনে হয় না, যেন অন্ধকার থেকে কেউ ঠিক তাকিয়ে আছে, অপলক, চুপচাপ, নিঃশ্বাস বন্ধ করে। ভয় সে এক অদৃশ্য ছায়া, যা চোখে ধরা পড়ে না, হাতে ধরা যায় না, অথচ বুকে ঠিক গভীরে একটা ভারী পাথরের মতো চেপে বসে থাকে। এই ভয়কে আপনি চাইলে গায়ের ছোঁয়ায় বুঝতে পারবেন না, তাকে পায়ে ঠেকিয়ে সরানো যাবে না, কিন্তু এই ভয়ে ঠিক আপনাকে ছুঁয়ে শরীরের রক্তে মিশে যাবে। আপনার শ্বাসের ওঠানামায় গলাটাকে চেপে ধরবে। গলার কাছে কেমন একটা অস্বস্তি জমতে শুরু করে, যেমন হঠাৎ অন্ধকার ঘরে একটা অস্পষ্ট আওয়াজ। কেউ আপনাকে অদৃশ্য থেকে দেখছে,
নজর রেখে চলেছে নিঃশব্দে। এটা ঠিক সেই মতো একটা অনুভূতি যা আপনি মুখে মুখে বলতে পারবেন না, অথচ মনের ভেতরে একটা আকুপাকু যেন সৃষ্টি করে। ঘরের দেওয়ালে কান পাতলে হালকা শোঁ শোঁ আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে সেই ভয়টা আরো ঘনীভূত হয়। মনে হয় বদ্ধ ঘরেই আপনার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে কেউ। তখন নিজের হাত পা নিজেই আর অনুভব করতে পারেন না। মুখে কোনো কথা জোগায় না, ঠোঁট শুকিয়ে আসে, বুকের মধ্যে একটা অজানা আতঙ্ক জমে থাকে, শরীরটা ভারী হয়ে আসে। হয়তো এক অদৃশ্য শক্তি আপনাকে নিজের বশে নিয়ে ফেলছে।